তো তোমাদেরকে বলছিলাম এই চ্যাপ্টারে আমাদের যে কয়টা সেগমেন্ট আছে তার মধ্যে দুইটা সেগমেন্ট শেষ হয়েছে। একটা হচ্ছে আমাদের শেষ হয়েছে হচ্ছে গ্রিন কেমিস্ট্রি, আর আমাদের শেষ হয়েছে কেমিক্যাল কাইনেটিক্স। কেমিক্যাল কাইনেটিক্স নিয়ে যদি কেউ বই পড়তে চাও, দেখবা যে বইতে সবকিছু নাই, বা থাকলেও আমি যত ডিটেলসে দেখাইছি এত ডিটেলসে নাই, আছে কিন্তু ভাষা ভাষা। তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আমি যেটুকু পড়াইছি ওটুকু পড়ে যেও। যদি হচ্ছে, আর এই অংশটুকু শর্ট সিলেবাসে ছিল না। তোমাদের কি গত ক্লাসে বলছিলাম যে এখানকার প্রশ্ন সলভ করাবো, কিন্তু আমি আসলে এখানকার বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন আসলে পাইনি। আর অ্যাডমিশন স্ট্যান্ডার্ড প্রশ্ন যা ছিল আমি তোমাদের ক্লাসে দেখাই ফেলছি। তো ইকুইলিব্রিয়াম শেষ হোক, তারপরে হচ্ছে আমরা প্রশ্ন সলভ করবো না, শুরু থেকে যেগুলোই হোক। আর আজকে আমাদের এই চ্যাপ্টারের ষষ্ঠ ক্লাস। তো হচ্ছে আমি ধারণা করছি যে ইকুইলিব্রিয়ামে লাগবে হচ্ছে 4টা ক্লাস। তোমাদের 5টা ক্লাস হয়েছে, মোট মনে হয় 12-13টা ক্লাস লাগবে, বা সর্বোচ্চ 15টা ক্লাস লাগবে এই পুরো চ্যাপ্টারটা শেষ হচ্ছে। আর এই চ্যাপ্টারের সুবিধা হইতেছে, ধরো কেউ যদি হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স খুব ভালো নাও বুঝে, তার কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে খুব একটা সমস্যা হবে না। মানে এক অংশের সাথে আর এক অংশের খুব একটা মিল নাই। আম, কিছু তো অবশ্য হচ্ছে সিকোয়েন্স থাকে, বাট অন্যান্য চ্যাপ্টারের সাথে যেরকম একটার সাথে একটা একেবারে ইন্টারলিঙ্কড, ওরকম না, বুঝছো? গুহসা রিডিং পড়ার পরে কবির বই খুললে দেখি অনেক ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। হ্যাঁ, এই জন্য তো আমি বারবার বলি যে কবির স্যারের বই অথবা লিঙ্কন স্যারের বইটা ইজি লেখা। ভাইয়া, ফার্স্ট পেপার কবে শেষ হবে? আমি ধারণা করছিলাম জানুয়ারির আগে শেষ হবে, বাট মনে হচ্ছে হবে না। কারণ হচ্ছে জানুয়ারির মধ্যে শেষ হবে, মানে ফেব্রুয়ারির আগে শেষ হওয়ার একটা সম্ভাবনা আছে। ওভাবে আগাই, কিন্তু আমরা তাড়াহুড়ো করছি না, এক ফোঁটাও না। আমরা আমাদের স্পিডে আগাই, যখন শেষ হয়। স্টিল আমরা যদি জানুয়ারিতে শেষ করি, এটা অনেক আগে শেষ হচ্ছে। কারণ এখনো ফার্স্ট ইয়ারে তোমাদের সম্ভবত হচ্ছে এপ্রিলে হবে ইয়ার ফাইনাল। আমরা জানুয়ারিতে শেষ করে দিচ্ছি, এবং খুব ভালো মতো শেষ করছি। ওকে, তো সবাই একটু লিখে নাও কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেউ কি বলতে পারবা এটাকে বাংলায় কি বলে? এটাকে বাংলায় বলা হয়, কেমিক্যাল মানে তো জানো রাসায়নিক, আর ইকুইলিব্রিয়াম মানে হইতেছে সাম্যাবস্থা, তাই না? সাম্যাবস্থা। তোমাদেরকে একটু বেসিক নলেজ বলি পড়াশোনার বাইরে। দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে সমতা, আর একটা হচ্ছে ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে হচ্ছে আহ সাম্য, বা এ টাইপের ওয়ার্ড বোঝায়। সো একটা হচ্ছে সমতা, মানে ইকুইলিটি, ইকুয়ালিটি, একটা হচ্ছে ইকুইটি। ইকুয়ালিটি বলতে বোঝায় যে হতেছে সবাইকে তুমি সমান দাও। আমার কাছে ধরো হচ্ছে ভাত আছে, আমি সবাইকে সমান পরিমাণে খেতে দিলাম, দ্যাটস ইকুয়ালিটি। আর ইকুইটি বলতে বোঝায় যে হতেছে যে অনাহারে আছে, যে অনেক বেশি ক্ষুধা নিয়ে আছে, যার খাবারটা বেশি দরকার তুমি তাকে বেশি খাবার দাও, যার কম দরকার তাকে তুমি কম দাও। তো একেবারে সুস্থ ব্যালেন্সড সমাজ প্রতিষ্ঠার জন্য কিন্তু ইকুয়ালিটির দরকার নেই, ইকুইটির দরকার। কারণ ধরো হচ্ছে আমরা যদি বলি যে সবাইরে সমান সুবিধা দিতে হবে, তাহলে তো যে কোনো জায়গায় দেখো যারা হইতেছে বিশেষ চাহিদা সম্পন্ন, মানে প্রতিবন্ধী অথবা এই টাইপের যারা আছে, তাদের জন্য তো আলাদা স্পেশাল ব্যবস্থা থাকা উচিত না। কারণ কি, তুমি ইকুয়ালিটির কথা বলছো, তো আমাদের আসলে ইকুয়ালিটি দরকার না, আমাদের ইকুইটি দরকার। যার যতটুকু দরকার তাকে ততটুকু দেওয়া হবে। আর এখানে হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, এটাও সমতা, সাম্যতা, সাম্যাবস্থা এগুলো বোঝায়। এখন আমার প্রশ্ন হতেছে, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যদি অর্জিত হইতে হয়, তাহলে সেইখানে বিক্রিয়াটাকে কোন টাইপের হইতে হবে বলো? এটা বোধহয় জানো, বিক্রিয়াটাকে উভমুখী হইতে হবে, তাই না? উভমুখী মানে ধরো হইতেছে যে এ থেকে বি তৈরি হবে, আবার যেরকম বি থেকে এ তৈরি হবে। এখন এখানেও কিছু বেসিক কথা বলার আছে। সেটা হচ্ছে যে একটা উভমুখী বিক্রিয়ার তুমি জানো কোনো দিক হয় না, দোনোটাই দিক। সামনের দিক চিন্তা করি, পেছনের দিক চিন্তা করি, দোনোটাই দিক। এখন আমার কথা হচ্ছে এখানে এ হচ্ছে, যদি সামনের দিক চিন্তা করি এ হচ্ছে বিক্রিয়ক। আবার আমি যদি পেছনের সাইডটা চিন্তা করি, পেছনের দিক যদি চিন্তা করি, তাহলে বি হচ্ছে বিক্রিয়ক। তাহলে বুঝতে পারো একটা উভমুখী বিক্রিয়া কিন্তু আলটিমেটলি কোনো বিক্রিয়ক উৎপাদ আলাদা করে বলা যায় না, যে হইতেছে এটা বিক্রিয়ক এটা উৎপাদ, এই তো। কিন্তু এর পরেও বলা যায় সবকিছুরই একটা হইতেছে যে একটা কনভেনশন থাকে, সবকিছুর একটা প্রচলিত নিয়ম থাকে। তো প্রচলিত নিয়ম হইতেছে তুমি যেটাকে বাম পাশে লিখো সেটা হচ্ছে বিক্রিয়ক। কি বলছি ভাই? যেটাকে তুমি বাম পাশে লিখো সেটা হচ্ছে বিক্রিয়ক, আর যেটাকে তুমি ডান পাশে লিখো সেটা হচ্ছে আলটিমেটলি উৎপাদ। আচ্ছা, আমি কি বোঝাতে চাচ্ছি সংক্ষেপে রিভিউ করি। আমি বোঝাতে চাচ্ছি যে একটা উভমুখী বিক্রিয়ার তো দুইটা দিক থাকে, তাই না? ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড। তো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যদি এমন হয়, তাহলে কথা হইতেছে যে ফরওয়ার্ড দিক বিবেচনা করলে এই এ হচ্ছে এখানে বিক্রিয়ক। বিক্রিয়ক ইংলিশে রিঅ্যাক্ট্যান্ট বলে।
আবার তুমি যদি ব্যাকওয়ার্ড দিকটা বিবেচনা করো তাহলে বি হইতেছে রিয়েক্ট্যান্ট। তাহলে এখানে একটা তর্ক আসতেই পারে যে ডিম আগে না মুরগি আগে, এরকম একটা প্রশ্ন আসতে পারে না? তো ডিম আগে না মুরগি আগে এই ডিবেট যেরকম কোনো সমাধান নাই, বাট এখানেও ওরকম কোনো সমাধান নাই। তবে হ্যাঁ, আমরা একটা কনভেনশনাল জিনিস ধরে নেই, যেটাকে তুমি বাম পাশে লেখো সেটা হচ্ছে বিক্রিয়ক, যেটাকে তুমি ডান পাশে লেখো সেটা হচ্ছে উৎপাদ। ওকে। এখন আমাকে বলো তো ভাই, এই যে একটা উভমুখী বিক্রিয়াতে দুইটা দিক থাকে, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। সো দুইটা দিক থাকলে দুইটা রেটও থাকবে, অবভিয়াসলি দুইটা রেট থাকবে। কি রেট? একটা হচ্ছে ফরওয়ার্ড রেট, একটা হচ্ছে ব্যাকওয়ার্ড রেট। এই যে আমরা বলি হইতেছে যে ফরওয়ার্ড রেট বলতে বোঝায় যে যে হারে, ধরো আমি যদি এ থেকে বি এটা চিন্তা করি, তখন এখানে যে রেটটা হয় মানে সময়ের সাথে ঘনমাত্রার যে পরিবর্তনটা হয়, সেটাকে আমরা বলি ফরওয়ার্ড রেট। একটু ভেঙে দেখাচ্ছে আলাদা করে। আবার যদি এরকম হয় যে বি থেকে এ যদি আমি কনসিডার করি, তাইলে আমি যে রেটটা পাবো মানে যে হারে বি এর ঘনমাত্রা চেঞ্জ হয় অথবা যে হারে এর ঘনমাত্রা বাড়ে, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড রেট। এখন আমাকে বলো সাম্যাবস্থা মানে কি হবে? সাম্যাবস্থা মানে হইতেছে যখন এই দুইটা রেট সমান হয়, মানে আর এফ এবং হইতেছে আর বি, এই দুটো যখন সমান হয় তখন সেটাকে আমরা কি বলি? সাম্যাবস্থা। তাহলে একটা উভমুখী বিক্রিয়ায় একটা উভমুখী বিক্রিয়ায় যদি ফরওয়ার্ড রেট এবং ব্যাকওয়ার্ড রেট এইটা যদি সমান হয়, তখনই সেটাকে আমরা বলি সাম্যাবস্থা। তোমাদের অনেক অনেক প্রশ্ন আছে যে তাপ উৎপন্ন হইলে কি হয়, তাপ হারি হইলে কি হয়। একটু ওয়েট করো, কত প্রশ্ন আসবে, আমরা তো এখনো শুরুই করছি, মনে হয় 30 সেকেন্ড হয়েছে। তাহলে সংক্ষেপে শুরু থেকে বলি যে সাম্যাবস্থা হইতেছে এমন একটা অবস্থা যেখানে দুইটা রেট সমান থাকে, মানে যে হারে এ থেকে বি তৈরি হয় সেই হারে আবার বি থেকে এ তৈরি হয়, ব্যাপারটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে বুঝতেই পারছো যে ইকুয়াল ইকুয়াল হবে আর কি, ব্যাপারটা এরকম হবে। এখন আমরা একটা এই জিনিসটা তোমরা বুঝো যে সাম্যাবস্থা মানে ফরওয়ার্ড রেট এবং ব্যাকওয়ার্ড রেট, এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন ধরো তোমাদেরকে আমি একটা রিয়েল লাইফ ডেটা দেখাচ্ছি, বুঝছো? রিয়েল লাইফ ডেটা হইতেছে আমি একটা বিক্রিয়া নিলাম, এখানে ধরো টাইম নিলাম, আগে থেকে কেউ লিখে না, দেখো আমি লেখার সময় দেব। টাইম, আর এখানে হচ্ছে এ এর ধরো হচ্ছে ঘনমাত্রা, এই যে এ এর ঘনমাত্রা, আর এখানে ধরো বি এর ঘনমাত্রা, এ মানে বিক্রিয়ক, বি মানে উৎপাদ। এখন বাস্তবতা কি বলে? সময় যখন 0 সেকেন্ড, এটা কিন্তু ওএস মনে করো অনেকে, এটা ওএস না, এটা হচ্ছে 0 সেকেন্ড। যখন একেবারে 0 সেকেন্ড ছিল তখন এ কিন্তু 10 মোল, ধরলাম 10 মোল পার লিটার ঘনমাত্রা। বি তো জিরো থাকবে, এটা খুবই কমন সেন্স, শুরুতে কোনো উৎপাদ থাকবে না। সময় একটুখানি বাড়লো, 2 সেকেন্ড বাড়লো, তো এ তখন একটুখানি কমে 7 সেকেন্ড হইলো, বি খানিকটা বেড়ে 3 সেকেন্ড হইলো। সময় আরো কিছু বাড়লো, এরপরে এ আরো কমে 5 সেকেন্ড হইলো, বি 5 সেকেন্ড হইলো। বেলা গড়ায় সময় আরো বাড়লো, এ কমলো, বি হচ্ছে এরকম একটা গ্রাফ আমাকে দেওয়া আছে। তো এরকম একটা গ্রাফ দিয়ে তোমাকে যদি প্রশ্ন করি যে এই যে অ্যাকর্ডিং টু দিস গ্রাফ এই রিয়াকশনটা কত সেকেন্ডে সাম্যাবস্থায় পৌঁছাইছে, একটু চিন্তা করো তো। প্রশ্নটা খুবই সিম্পল, যে হইতেছে আমি যদি এই রিয়াকশনটা চিন্তা করি বা এই ডাটা যদি চিন্তা করি, তাহলে কত সেকেন্ডে এই রিয়াকশনটা সাম্যাবস্থায় পৌঁছাইছে। ওকে, তোমরা অনেকেই বলতেছো 4 সেকেন্ড, এবং তোমরা এই যে অনেকে যারা 4 সেকেন্ড বলতেছো এদের লজিক আছে আমি জানি। তোমরা 4 সেকেন্ডে কি বলতেছো, 4 সেকেন্ড কেন বলছো? কারণ তোমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া এই যে 4 সেকেন্ডে এও 5 মোল, বিও 5 মোল, তাহলে সাম্যাবস্থা মানে হতেছে সমান সমান অবস্থা। তো যেখানে বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা সমান হবে সেটাকে সাম্যাবস্থা বলে। যারা এই 5 সেকেন্ড 5 সেকেন্ড বলতেছো, মানে 4 সেকেন্ড বলতেছো, এটা 3 বার নাউজুবিল্লাহ পড়বা মনে মনে। কেন নাউজুবিল্লাহ পড়তে বলছি দেখো, তুমি কিন্তু এখানে কিছুক্ষণ আগে বলছো যে এ আর বি এর রেট সমান। আমি কিন্তু কখনো বলি নাই যে এ এবং বি এর ঘনমাত্রা সমান হবে, কখনো কিন্তু বলি নাই। আবারও বলছি যে আমি সাম্যাবস্থার শর্ত বলছি যে যে হারে এ থেকে বি তৈরি হয় সেই হারে বি থেকে এ তৈরি হয়, মানে ফরওয়ার্ড রেট এবং ব্যাকওয়ার্ড রেট সমান। এইটা হচ্ছে সাম্যাবস্থার শর্ত। কিন্তু আমি কখনোই বলি নাই যে বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা সমান হইতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই রেট সমান আর ঘনমাত্রা সমান কি আলাদা? উত্তর হচ্ছে হ্যাঁ, আলাদা, অনেকখানি আলাদা। কেমনে আলাদা হয়? রেট সমান মানে যে হারে এ থেকে বি তৈরি হবে সেই হারে বি থেকে এ তৈরি হবে। আবারও বলি, যে হারে এ থেকে বি তৈরি হবে সেই হারে বি থেকে এ তৈরি হবে। তার মানে এ যে হারে তৈরি হচ্ছে এ সে হারে ভাঙছে, বি যে হারে তৈরি হচ্ছে বি সে হারে ভাঙছে। তার মানে এর ঘনমাত্রারও পরিবর্তন হবে না। মানে আমি বলতেছি রেট সমান বলতে কি বোঝায়? রেট সমান বলতে বোঝায় এ যে হারে তৈরি হয় এ সেই হারে ভাঙে, বি যে হারে তৈরি হয় বি সেই হারে ভাঙে। সো এর ঘনমাত্রাও চেঞ্জ হবে না, বি এর ঘনমাত্রা চেঞ্জ হবে না। দ্যাট ডাজেন্ট মিন এদের ঘনমাত্রা সমান হইতে হবে। তাহলে সাম্যাবস্থা শর্ত কিন্তু ঘনমাত্রা সমান,
এটা না, সাম্যাবস্থার শর্ত হচ্ছে রেট সমান। এখন এর ঘনমাত্রাও চেঞ্জ হবে না, বি এর ঘনমাত্রাও চেঞ্জ হবে না, মানে কি দেখে? মানে হইতেছে যে সময় বেলা গড়িয়ে দুপুর হইলো, দুপুর গড়িয়ে 5 বছর হয়ে গেল, দেখো এই যে এই পরিবর্তন হচ্ছে না, এইখানে 7 7 7 একই যে অবস্থায় আছে। তাহলে সাম্যাবস্থার শর্ত কিন্তু রেট সমান, সাম্যাবস্থার শর্ত কিন্তু ঘনমাত্রা সমান না। সমস্যাটা হয় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এটা মনে করে যে আমি যে পরিমাণ বিক্রিয়ক নিয়ে শুরু করছি তার অর্ধেক যখন উৎপাদ হবে, এই যে তোমরা যেটা মনে করছো, তার অর্ধেক যখন উৎপাদ হবে তখন সেটা সাম্যাবস্থায় পৌঁছাবে। এটা হলে হতে পারে, যদি এমন হয়তো 5 5 5 5 হইতো, সেটা হলে হতে পারে, এটা খুবই রেয়ার কেস। সো ঘনমাত্রা সমান সাম্যাবস্থার শর্ত না, ইভেন ধরো 99% কেসেই ওটা হয় না যে অর্ধেক বিক্রিয়ক উৎপাদ পরিণত হয়ে সাম্যাবস্থায় হয়। তো সাম্যাবস্থা মানে বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হবে না, সাম্যাবস্থা মানে উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ হবে না। ঘনমাত্রা কি হবে? ঘনমাত্রা সমান হবে এমন কোনো শর্ত না। এবং দেখো তুমি যদি এখানে 5 ইয়ার্স নাও, এই বিক্রিয়াকে তুমি যদি কোনো ডিস্টার্ব না করো, সাম্য অবস্থা সারা জীবন কি থাকবে? সাম্য অবস্থায় থাকবে। সবাইকে এবার বুঝতে পারছি? তো যারা 4 বলছো তারা ভুল বলছো, এখন থেকে এভাবে চিন্তা করবা। সবাই একটু তুলে নাও, এবার তোলা হলে ডান লিখো। ওকে, ডান। তাহলে তোমাদের কয়েকটা স্টেটমেন্ট দেখাই, দেখো। প্রথম স্টেটমেন্ট, সেটা হতেছে যেটা তোমরা ভুল করছো মাত্র, যে সাম্যাবস্থা মানে কি সমান? সাম্যাবস্থা মানে হার সমান পরিমাণ না। দাঁড়াও, এটা একটু হচ্ছে, স্টেটমেন্ট গুলো সবাই একটু লিখে নাও, আমি একটা একটা করে এক্সপ্লেন করব। ওকে, চলো একটা একটা করে বুঝাই দিই। প্রথম প্রশ্ন, সাম্যাবস্থা মানে হার সমান পরিমাণ না, যেটা নিয়ে তোমাদের এতক্ষণ ধরে বকবক করলাম যে হইতেছে, মনে রাখবা যে হার সমান বলতে বুঝাই ঘনমাত্রার পরিবর্তন হবে না, তার মানে এই না যে ঘনমাত্রা সমান হবে। দ্বিতীয় অবস্থা, সাম্যাবস্থা অনন্তকাল চলতে থাকে। মানে তুমি যদি সাম্যাবস্থারে কোনো ডিস্টার্ব না করো, ডিস্টার্ব করা মানে কি জানো সাম্যাবস্থারে? মানে আমার প্রশ্ন হচ্ছে সাম্যাবস্থাটাই কোনো ডিস্টার্ব যদি আমি না করি, ডিস্টার্ব করা মানে কি? লাসাতিল্যের নীতি পড়ছো না? যে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা যদি দেই তাহলে সাম্যের অবস্থান এমন ভাবে বদলাবে, ওই যে ওই ডিস্টার্ব যদি না করো, মানে তাপমাত্রা না দাও, চাপ না দাও, ঘনমাত্রা যদি পরিবর্তন না করো, তাহলে সাম্য অবস্থায় কি থাকবে? অনন্তকাল চলতে থাকবে। আর এটা একটা গতিশীল অবস্থা। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বোধহয় তোমাদের 9 10-এও খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট ছিল, যে সাম্য অবস্থা একটা গতিশীল অবস্থা। গতিশীল অবস্থা বলতে বোঝায় যে তোমার কাছে কিন্তু মনে হবে, ধরো সাম্যাবস্থায় পৌঁছালে এর ঘনমাত্রাও চেঞ্জ হচ্ছে না, বি এর ঘনমাত্রাও চেঞ্জ হচ্ছে না, তাহলে তোমার কাছে মনে হতেই পারে যে এই বিক্রিয়া বোধহয় থেমে আছে। যা আসলে এই বিক্রিয়া থেমে নাই, এই বিক্রিয়া তখনও চলমান আছে, কিন্তু ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে না দেখে
এই বিক্রিয়া তোমার কাছে মনে হচ্ছে থেমে আছে, আসলে চলন্ত, আর এর উপরে প্রভাবকের কোনো ভূমিকা নাই। সো এইখানে যে স্টেটমেন্টটা লেখা আছে, আমি তোমাদেরকে বলে দিলাম স্টেটমেন্টটা পরীক্ষায় আসবে। ওকে, এরপরে আসি। প্রভাবকের কোনো ভূমিকা নাই মানে কি? প্রভাবকের কোনো ভূমিকা নাই মানে হইতেছে এইটা, যে তুমি যদি এখানে ভাই 3 নং স্টেটমেন্ট, আচ্ছা মানে এটা একটা কাইনেটিক ডাইনামিক স্টেটমেন্ট। ডাইনামিক স্টেট বলতে বোঝায় যে বিক্রিয়া কিন্তু থেমে নাই, আর এর উপরে ক্যাটালিস্ট কোনো প্রভাবক রাখে না, মানে ক্যাটালিস্ট যোগ করলে কিছু হয় না। কেন কিছু হয় না? কারণ ক্যাটালিস্ট কি করে, রিঅ্যাকশন রেট বাড়ায়। তো এটাকেও বাড়াবে ওটাকেও বাড়াবে। সো আলটিমেটলি রেট কিন্তু পরিবর্তন হচ্ছে না, রেট কিন্তু একই থাকছে। এখানে আর অনেক কথা আছে, পরে আসছি। এরপর আমরা এই স্টেটমেন্টটাতে আসি। এখানে বলে একটি উভমুখী বিক্রিয়া আসলে শেষ হয় না। দেখো, যদি কোনো রিঅ্যাকশনটা রিভার্সিবল হয়, এসআরজি মানে হতেছে সাউন্ড রেজে গ্যারান্টেড, পরীক্ষায় আসবে। একটা উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, একটা রিভার্সিবল রিঅ্যাকশন কখনো শেষ হয় না। দেখো, তুমি যদি উপযুক্ত শর্ত দাও, আমরা বাচ্চাকালে শিখছিলে না যে যদি আমি বদ্ধ পাত্রে করি, তাহলে দুনিয়ার সমস্ত বিক্রিয়া উভমুখী বিক্রিয়া, রিভার্সিবল রিঅ্যাকশন। আচ্ছা, এটা রিভার্সিবল রিঅ্যাকশনের আলটিমেট ফেট কি, আলটিমেট গোল কি? একটা রিভার্সিবল রিঅ্যাকশন তার আলটিমেট ফেট কি? ফেট হইতেছে সে সাম্য অবস্থায় পৌঁছাতে যায়, তাই না? মানে একটা রিভার্সিবল রিঅ্যাকশন কিন্তু সবসময় সাম্য অবস্থাতেই পৌঁছাতে চায়। তার একমাত্র গোল, ধ্যান, জ্ঞান সাম্য অবস্থায় পৌঁছানো। তাহলে আমাদের যে আশেপাশে রিঅ্যাকশন গুলো আমরা দেখি বা লিখি বা দেখি, বই পড়ি, জানি, তার ম্যাক্সিমামই তো রিভার্সিবল রিঅ্যাকশন। কোনো কোনো বিক্রিয়াতে আবার দেখা যায় সম্মুখমুখী বিক্রিয়ার দিকটা এত ফাস্ট যে আমরা পেছনেরটাকে অ্যাভয়েড করি, বাট স্টিল সেটাও তো একটা রিভার্সিবল রিঅ্যাকশন। তাহলে একটা রিভার্সিবল রিঅ্যাকশন বা একটা উভমুখী বিক্রিয়া আসলে শেষ হয় না, সাম্য অবস্থায় পৌঁছায়। তাহলে আমরা যে মাঝে মধ্যেই বলি যে এই রিঅ্যাকশনটা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ওকে ডান, ঠিক আছে, এই সেই, সো ওইটা আসলে আমরা বিক্রিয়ার কিন্তু এন্ডিং বলি না। আমরা ওই এন্ডিংটাকে কি মিন করি, মানে আমরা ওই ইকুইলিব্রিয়ামটাকেই এন্ডিং মিন করি। মানে একটা উভমুখী বিক্রিয়া আসলে শেষ হয় না, এটা কোথায় পৌঁছায়, সাম্য অবস্থায় পৌঁছায়। এবং মোস্ট অফ দ্য টাইমে ওই সাম্য অবস্থাকে আমরা বিক্রিয়ার এন্ডিং বলে ধরে নেই। তাহলে এই স্টেটমেন্টের মধ্যে, এই স্টেটমেন্টটা হচ্ছে ফিল করার জন্য, পরীক্ষায় আসে না। আর এই স্টেটমেন্টটা হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর প্রথম দুইটা তোমার বোঝার জন্য ইম্পর্টেন্ট। একটা হতেছে সাম্যাবস্থা মানে হার সমান পরিমাণ না, এই যে তোমরা যারা 5 5 বলছিল আর কি 4 সেকেন্ড, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এটা যদি তুমি নিয়ামক পরিবর্তন না করো, ফ্যাক্টর পরিবর্তন না করো, এটা অনন্তকাল চলতে থাকবে। আরেকটা হচ্ছে এর উপরে প্রভাবকের কোনো ভূমিকা নাই, দেখাবো একটু পরে। আর এটা গতিশীল অবস্থা। এরপর হতেছে বলছি যে একটা ভূমুখী বিক্রিয়া আসলে শেষ হয় না, কোথায় পৌঁছে, সাম্য অবস্থায় পৌঁছে, এটাকে আমরা কি বলি, এন্ডিং বলে ধরে নেই। ওকে। আচ্ছা, সাদ আহমেদ বলছে তার মানে ফার্স্ট অর্ডার কখনো সাম্য অবস্থায় যায় না। এই তো সাম্য, দেখো অলরেডি তুমি একটা ট্র্যাপে পা দিছো। যে তোমাদেরকে কিন্তু বিক্রিয়ার অর্ডার পড়ানোর সময় এটা আমি বলছিলাম, আমার মনে আছে আমি বলছিলাম, এবার আবার রিপিট করে দেই। আমি তোমাদেরকে বলছিলাম যে প্রথম ক্রম বিক্রিয়া সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, দ্বিতীয় ক্রম বা অন্য যে কোনো ক্রম সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না। তারপরে তোমাদেরকে এই কথাটাও বলছিলাম যে তার মানে এটা মনে করা যাবে না প্রথম ক্রম বিক্রিয়া উভমুখী আর বাকি সব একমুখী, বাকি সব বিক্রিয়া উভমুখী। দেখো, আমি যে সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় অথবা হয় না, এটা বলতে মিন করছিলাম যদি সেই রিঅ্যাকশনটা একমুখী হয়। যদি সেই রিঅ্যাকশনটা একমুখী হয়, তাহলে সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে অথবা হবে না। আবারও বলছি যে প্রথম ক্রম বিক্রিয়া সম্পূর্ণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, এটা বলতে আমি মিন করছি বিক্রিয়াটা একমুখী হইলে, যদি বিক্রিয়াটা একমুখী হয়, তাহলে সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে। প্রথম শূন্য ক্রম আর কি, সরি যদি ভুল বলে থাকি। আর প্রথম ক্রম বিক্রিয়া শেষ হয় না মানে সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় না, এটা বলতে আমি মিন করছিলাম যে প্রথম ক্রম বিক্রিয়াকে তুমি যদি একমুখী করো, তারপর এটা সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হবে না। ওকে। একটা সময় বিক্রিয়া থেমে যাবে। কেন থেমে যায়? প্রথম ক্রম বিক্রিয়া তো আসলে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতে পরিবর্তন হয়। তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা কমে যায় মানে বিক্রিয়া স্লো হয়ে যায়। বিক্রিয়া স্লো হয়ে যায় মানে একসময় বিক্রিয়া অলমোস্ট থেমে যায়। সাম্যাবস্থা মানে তো বিক্রিয়া থেমে যায়নি। তো সাম্যাবস্থার সাথে ক্রমের কিন্তু কোনো সম্পর্কই না। তো এখন বলতে বুঝতে পারছি, আবারও বলি, সাম্যাবস্থার সাথে ক্রমের কোনো সম্পর্ক নাই। ইভেন এরকমও হইতে পারে একটা উভমুখী বিক্রিয়া তুমি সামনের দিক চিন্তা করলে এক ক্রমের হবে, পেছন দিক চিন্তা করলে অন্য ক্রমের হতেই পারে। ঠিক আছে? তাহলে এইখানে মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা আমি তোমাদেরকে এখানে লিখে দিই, এটা খ নম্বরে আসবে দেখবা। তুমি যে পরীক্ষাটা সামনে দিবা, সামনে তোমার যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় যদি এটা সিলেবাসে থাকে, তাহলে এটা খ নম্বরে আসে। প্রশ্নটা হইতেছে এইটা, যে সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, এটা ব্যাখ্যা করো আর কি। একটি গতিশীল অবস্থা।
ওকে, এটাকে তোমাকে একটু হালকা করে ব্যাখ্যা করতে হবে। খুবই 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 স্যারদের প্রিয় প্রশ্ন। ধরো আমি এটার একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষাটা বের করি আর কি। ওকে, তো সাম্যাবস্থা একটা গতিশীল অবস্থা, আমরা একটু ব্যাখ্যা করব। ব্যাখ্যাটা কিভাবে করবো, দাঁড়াও। এটা হচ্ছে তোমাদের বইগুলোতে এই উদাহরণটা দেওয়া আছে, এটা অনেকগুলো উদাহরণ দিয়ে দেওয়া আছে। আর তোমাদের বইতে যেটা দেওয়া আছে আমি সেটা একটু দেখাবো। সেটা হতেছে, তুমি যদি এরকম একটা যৌগ নাও, ধরো হচ্ছে ফেরাস, Fe2+, একোয়াস অবস্থায়, তোমরা জানো যে আয়ন তো একোয়াস অবস্থায় থাকে। আর তার সাথে হইতেছে Ag+, এটা ধরো একোয়াস অবস্থায় আছে। এবং উভমুখী বিক্রিয়া করে কি তৈরি করলো, এখানে সিলভার তৈরি করলো। এই সিলভার তো সিলভার সলিড তৈরি হবে, মানে অদক্ষিপ্ত হবে। আর এখানে তৈরি করা হইতেছে Fe3+, এটা একোয়াস। ওকে, লিখে নাও এটুকু। এখন আসলে বিক্রিয়াতে কি হয়েছে সেটা একটু বুঝাই দেই। সেটা হতেছে, তোমরা জানো যে জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণ মানে জারণ সংখ্যা বাড়ন। তো এখানে আসলে Fe2+ থেকে Fe3+ হয়েছে, মানে আয়রন একটা ইলেকট্রন দান করছে। এই যে বাড়ছে না, 2 থেকে 3 হয়েছে, বাড়ন মানে ছাড়ন, আর সেই ছাড়নটা আসলে গ্রহণ করছে সিলভার, কমে গেছে। এখন এই বিক্রিয়া তুমি যখন করবা তখন আসলে কি ঘটনা ঘটে যে, ধরো পাত্র নিছো, বিক্রিয়া শুরুতে মানে যখন সাম্য অবস্থায় পৌঁছায় নাই, একেবারে শুরুতে সিলভার তৈরি হচ্ছে। এখন সিলভার তো তোমরা জানো যে সিলভার হচ্ছে রূপা আর কি। তো দেখা যায় যে পাত্রের আসলে নিচে রূপা জমা হচ্ছে। বিক্রিয়া যত সামনে আগাবে, পাত্রের নিচে রূপা জমা হবে। তো বিক্রিয়া যত আগাচ্ছে, পাত্রের নিচে এই যে এটা জমা হইতেছে, যে ডাউন অ্যারো তো বুঝতে পারো, এখানে অদক্ষেপ তৈরি হইতেছে। তো একটা সময় বিক্রিয়া মানে হচ্ছে হচ্ছে হচ্ছে, সম্মুখমুখী রেট সব থেকে বেশি, পশ্চাৎমুখী রেট কম, আস্তে আস্তে কি হবে, এই রূপা জমাটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে তুমি দেখলা আর কোনো রূপা জমা হচ্ছে না। এই যে আর কোনো রূপা জমা হচ্ছে না, নতুন করে রূপা, এই যে রূপা জমা হলে গ্লাসে বোঝা যায়, এটাকে অনেক সময় মিররের মতো দেখায়। তোমরা জানো আয়নার পেছনে কিন্তু ইয়া থাকে, পাড়া লাগানো থাকে, তো ওখানে রূপা থাকে। তো রূপা যে জমা হইতেছে না, তখন আমরা বুঝে গেছি যে এই বিক্রিয়া থেমে গেছে বা সাম্য অবস্থায় আসছে। তো এখন আমাকে প্রমাণ করতে হবে, মানে এখন আমাকে প্রমাণ করতে হবে যে এই বিক্রিয়াটা থেমে নাই, এই বিক্রিয়াটা তখনো ডাইনামিক অবস্থায় আছে। এখন যে এই বিক্রিয়া যে থেমে নাই, এই বিক্রিয়া যে ডাইনামিক অবস্থায় আছে, তো তার জন্য আমি কি করছি জানো, সাম্যাবস্থায় পৌঁছানোর পরে আমি এইখানে কিছু রূপা অ্যাড করছি, এক্সেপশনাল রূপা। মানে হতেছে কিছু আমি হতেছে এজি অ্যাড করছি, এখানে একটা আমি স্টার মার্ক দিই, অথবা হতেছে দিলাম স্টার মার্কই দিলাম, এই পাশে স্টার মার্কটা দিই। এই স্টার মার্ক বলতে বোঝাচ্ছি যে আমি কিছু তেজস্ক্রিয় সিলভার অ্যাড করছি। এখন বলতে পারো ভাই তেজস্ক্রিয় কেন? মার্ক করার জন্য, ওইটাকে ডিটেক্ট করার জন্য, যে ঠিক আছে এই সিলভারটা যেন আমি ডিটেক্ট করতে পারি যেখানেই যাক আর কি। অনেক সময় দেখবে না যে হইতেছে তুমি মাঝে মধ্যে হইতেছে গ্রামে যারা হাঁস পালে বা কবুতর পালে, তখন নিজের কবুতরটা মার্ক করার জন্য কোথায় গেছে কেমন আছে এটার জন্য রং টং লাগাই দেয় আর কি। তো এই সিলভারটাকে আমি হচ্ছে একটু তেজস্ক্রিয় সিলভার নিলাম মার্ক করার জন্য। তেজস্ক্রিয় হলে খুব সহজে ডিটেক্ট করা যায় রেডিয়েশন থেকে যে ও কোথায় আছে। তা আমি দিলাম হইতেছে এটা কি হিসেবে, সলিড সিলভার হিসেবে, হ্যাঁ সলিড হিসেবে, কোনো আয়ন হিসেবে আমি দিলাম না। কখন দিলাম বলো তো, সাম্যাবস্থায় পৌঁছানোর পরে। তাহলে সলিড সিলভার কি হওয়া উচিত? সলিড সিলভার হওয়া উচিত হচ্ছে একেবারে নিচে, এখানে জমা হওয়ার কথা, তাই না? তো এই সিলভার দেওয়ার পরে দেখা গেল যে হ্যাঁ ঠিক আছে, ওই দ্রবণে যে সিলভার দর্পণ পড়ছে সেখানে কিছু এই সিলভার আসছে, যেটা আমি সরাসরি দিয়েছি সে পাত্রের নিচে কিছু জমা পড়ছে, এবং এটা তো হওয়া উচিত। এবং আরো কিছু সিলভার দেখা দিল, যে তেজস্ক্রিয় সিলভার দেখা দিল। এই তেজস্ক্রিয় সিলভার দেখা দিল কি হিসাবে, সিলভার আয়ন হিসেবে। মানে দ্রবণেও কিছু সিলভার পাওয়া গেল, ওই আমাদের মার্ক করা সিলভার, যে সিলভারটা আয়নিত হয়েছে। এখন আমাকে বলো তো ভাইয়া, যদি এই রিয়েকশনটা থেমে যাইতো, তাহলে এই সিলভারটা শুধু কোথায় জমা হওয়ার কথা ছিল, পাত্রের নিচে, বা হচ্ছে অদক্ষিপ হওয়ার পড়ার কথা ছিল। কিন্তু যেহেতু এই সিলভারটা সিলভার আয়নে পরিণত হয়েছে,
এটা তো আমি দিছিলাম, তাই না, মার্ক করে দিছিলাম। তাহলে এটা যেহেতু সিলভার আয়নে পরিণত হয়েছে, তার মানে এই সিলভার থেকে এটা তৈরি হয়েছে। তো বিক্রিয়া তখনও কি ছিল, বিক্রিয়া তখনও চলমান ছিল। যদি বিক্রিয়া চলমান না থাকতো, তাহলে সিলভার তুমি শুধু এইটা পাইতা, এইটা কিন্তু পাইতা না। তাহলে এইটা প্রমাণ করে সাম্যাবস্থা একটা কি অবস্থা, গতিশীল অবস্থা। এ অনেক কঠিন জিনিস, তাই না, বুঝতে কষ্ট হয়েছে। আমি রিভিউ করে দিই। সেটা হচ্ছে, আমি একটা বিক্রিয়া ঘটাইলাম। এটা অন্য যে কোনো বিক্রিয়া দিয়ে করা যায়, বাট তোমাদের সব বইগুলোতে এটাই আছে। ইভেন আমি যখন, আমাদের সময় এটা 9-10 ছিল, মানে এই এই পুরো জিনিসটাই 9-10 ছিল। তো তখন হতেছে আমরা ওইখানে এটাই পড়তাম। এখন ইন্টারের বইতে এটাই ঢুকাই দিচ্ছে। তো আমি সবাইকে একটু রিভিউ করে দিচ্ছি। সেটা হতেছে যে আমি একটা বিক্রিয়া করলাম, ফেরাসের সাথে সিলভার আয়নের বিক্রিয়া হয়েছে। ধরো এখানে ফেরাস সালফেট বা ফেরাস ক্লোরাইড এই টাইপের কোনো যৌগ, আর এখানে সিলভার ক্লোরাইড নিচ্ছি। ওকে, ভালো কথা। সো কথা হতেছে, আহ ভাইয়া, ট্যাগেস্ট্রিয় ও তেজস্ক্রিয়, ঠিক আছে, তা আবার বললে ভালো হয়। Fe2+ আছে, এখানে সিলভার প্লাস আছে। তো কি হইলো এখানে আসলে, যে Fe2+ থেকে Fe3+ হইলো, এবং তারপরে হইতেছে Ag+ থেকে Ag হইলো। মানে আসলে ঘটনাটা কি হয়েছে, যদিও এইটুকু এই বিক্রিয়ার সাথে রেলেভেন্ট না, তাও বলে দিচ্ছি। যে এইটা একটা ইলেকট্রন গ্রহণ করে 3+ হয়, যেমন জারণ সংখ্যা বাড়ছে, 2+ থেকে 3+ হয়েছে। আর এখানে +1 থেকে 0 হয়েছে, জারণ সংখ্যা কমছে। তো একটা সময় হতেছে আসলে বিক্রিয়া যত সময় যাবে 0 সেকেন্ডে, এইখানে কিন্তু এই গ্লাসের সাথে কোনো সিলভার ছিল না। সময় যত গড়াবে তত এই যে সিলভার অধক্ষিপ্ত হয়, মানে পাত্রের নিচে রূপা জমা হতে থাকে, তখন পাত্রটাকে অনেকটা আয়নার মতো দেখায়। তো যত আয়নার মতো দেখাচ্ছে আমি বুঝতে পারতেছি বেশি বেশি সিলভার জমা হচ্ছে। বাট একটা সময় আয়না জমা, নতুন করে সিলভার জমা হচ্ছে না। তখন আমরা বলে নিলাম যে ঠিক আছে, বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছে গেছে। এখন সাম্য অবস্থায় পৌঁছে গেছে এর মানে হইতেছে বিক্রিয়াটা আমার কাছে মনে হচ্ছে থেমে গেছে। তো আমি করছি কি, সাম্য অবস্থায় পৌঁছানোর পরে এখানে কিছু তেজস্ক্রিয় সিলভার দিছি, যেটা সলিড ফরম্যাটে দিছি। সো বিক্রিয়া থেমে থাকলে ওই সলিড ফরম্যাটে থাকার কথা। কিন্তু দেখা গেল সলিড ফরম্যাটেও কিছু সিলভার আছে, আবার আয়ন ফরম্যাটেও কিছু সিলভার আছে। আয়ন ফরম্যাটে যে সিলভার পাওয়া গেল, এটা প্রমাণ করে যে এই সিলভার অবশ্যই আয়নিত হয়েছে। কারণ এটা তো আমার ট্যাগ করা সিলভার, আমার মার্ক করা সিলভার। তো যেহেতু এটাও আমি পেয়ে গেছি তেজস্ক্রিয় সিলভারের এই ভার্সন, তাহলে অবশ্যই এই বিক্রিয়া, আমার কাছে যখন মনে হচ্ছিল বিক্রিয়া স্থির হয়ে আছে, তখনও কিছু সিলভার এখান থেকে পরিণত হচ্ছে, সে প্রমাণ করে এই বিক্রিয়া তখনও থেমে নাই। এই হচ্ছে মেইন ঘটনা। সবাই কি বুঝতে পারছি? এরপর হইতেছে আমরা একটা গ্রাফ দেখব, সেটা হইতেছে রেট ভার্সেস টাইম। তোমাদের মধ্যে আবার কারো এই প্রবণতা আছে, আজকে ডিসেম্বরের, মানে আগামীকাল ডিসেম্বরের হইতেছে 1 তারিখ, যে হইতেছে ঠিক আছে আমি একেবারে হচ্ছে জানুয়ারি থেকে পড়তে বসবো। এই চিন্তা ভাবনা কি কারোর মধ্যে আছে কিনা? এই চিন্তা ভাবনা থাকলে তো হবে না। আয়ন দেখে কিভাবে বুঝলাম বিক্রিয়া চলছে? আচ্ছা, রেহানা, তুমি সিলভার দিছো কি? তুমি সিলভার দিছো হইতেছে সলিড সিলভার, চার্জ নিরপেক্ষ সিলভার। তাহলে এই সিলভার কি হয়েছে, আয়ন হয়েছে। তার মানে এই বিক্রিয়া যদি এখানে না যেত, এই বিক্রিয়া যদি এদিকে না যেত, তাহলে তো আয়ন সিলভার তো আর নতুন করে এখানে তৈরি হয়নি। বুঝো কিনা? যদি এইটা এখানে না যেত, তাইলে তো নতুন করে এই সিলভার বাইরে থেকে আয়ন আসেনি। যেহেতু আমি তেজস্ক্রিয় সিলভার আয়নেও পাইছি, তার মানে অবশ্যই এই বি সিলভার এখানে গেছে, পরিণত হয়েছে, তাই না? সেটা প্রমাণ করে যে বিক্রিয়া স্থির নাই। এবার কি বুঝতে পারছি? সিম্পল জিনিস। ওকে, রেট ভার্সেস টাইম, সহজ জিনিসকে সহজভাবে চিন্তা করবা। সহজ জিনিসকে পেঁচাইলে দেখা যাবে যে চিন্তা ভাবনা করতেই অসুবিধা হয়। দাঁড়াও। তাহলে এতক্ষণ ধরে যেটুকু পড়ানো হয়েছে সেটুকু যদি আমি সংক্ষেপে রিভিউ করি, একেবারে বেসিক আলোচনা। বেসিক আলোচনা বলতে হইতেছে সাম্যাবস্থা কখন হয়, একটা উভমুখী বিক্রিয়া যখন দুইটা দিকের রেট সমান হয়, মানে ঘনমাত্রার পরিবর্তনের হার সমান হয়, তখন সেটাকে আমরা সাম্যাবস্থা বলি। তারপরে বলছিলাম সাম্য অবস্থা মানে হচ্ছে হার সমান পরিমাণ না। পরিমাণ হতেও পারে, নাও হতে পারে, 99.9% কেসে হয় না। আর সাম্য অবস্থা অনন্তকাল চলতে থাকে। সাম্য অবস্থা একটা ডাইনামিক অবস্থা, এই জন্য এটাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। আর এর উপরে প্রভাবকের কোনো ভূমিকা নাই। আর তারপরে বলছে একটা রিয়েকশন আসলে সাম্য অবস্থায় পৌঁছায় না। এটা আসলে কোথায় পৌঁছায়? এটা আসলে ওই সরি, শেষ হয় না, সাম্য অবস্থায় পৌঁছায়। So, আমরা অনেক সময় বলি না বিক্রিয়া শেষ হয়েছে, শেষ বলতে আমরা কি বুঝাই, সাম্য অবস্থায় কি বুঝাই। ওকে, এরপরে দেখলাম যে একটা বিক্রিয়া কমপ্লিট করার পরে আমি তেজস্ক্রিয় সলিড সিলভার নিল,
সেই সিলভারটা আসলে ওই দ্রবণে পাওয়া গেছে আয়নিত অবস্থায়, তাহলে প্রমাণ করে সাম্যাবস্থায় পৌঁছানোর পরও বিক্রিয়া চলমান ছিল। চলমান না থাকলে কিন্তু এটা তৈরি হইতো না। আচ্ছা, এরপরে আসি রেট ভার্সেস হচ্ছে টাইম। সো রেট ভার্সেস টাইম, এটা আমি ধরো হচ্ছে একটা রিয়াকশন নিলাম, এই পাশে হচ্ছে রেট আর এই পাশে হচ্ছে টাইম। ওকে, 12 তারিখে পরীক্ষা, ঠিক আছে। ওকে, যারা হইতেছে এইসব প্ল্যান প্রোগ্রাম করতেছো যে এখনো তো ডিসেম্বর আসলো, জানুয়ারির 1 তারিখ থেকে পড়বো না, খবরদার, একেবারে ফিউচার কিন্তু অন্ধকার হয়ে যাবে। তখন আলো বাতি জ্বালায় ফিউচারের আলো জ্বলবে না। এই জিনিসগুলো আসলে আমাদেরকে পেছনে ফেলে। তোমাদের মধ্যে এরকম প্রবণতা আছে 7টা 45 বাজে, ঠিক আছে 8টা হলে পড়তে বসবো, অথবা হইতেছে 7টা 5 বাজে, সাড়ে 7টায় বসতে পড়তে বসবো। কোনো কারণে যদি হইতেছে 8:30টার বেশি হয়ে যায়, ধরো 8টা 31 বাজে, তখন ঠিক আছে 9টা থেকে পড়তে বসবো। এই যে এগুলোই কিন্তু আসলে আমাদেরকে কাজ থেকে দূরে রাখে। মানে এগুলোই তোমাকে মনে করে যে হ্যাঁ ঠিক আছে পড়বো পড়বো পড়বো। এই জিনিসগুলো খুবই খারাপ। সো আমি পড়তে বসবো মানে আজকে থেকেই পড়তে বসবো। অনেকে এবার সিরিয়াস হওয়া নিয়েও চিন্তা করে। আচ্ছা ঠিক আছে যাক। মানে কি হয়, ভার্সিটিতে উঠলে যেটা হয়, 6 মাসে 6 মাসে সেমিস্টার হয় তো। সো প্রত্যেকেই যখন পরীক্ষা আসে তখনই হইতেছে মনে করে যে সামনের সেমিস্টারটা খালি একটু আসুক, একেবারে ফাটাই ফেলবো। ওই একই কথা, ওই সেমিস্টারে যাওয়ার পরে আবার ওই সেমিস্টারের ফাইনালের পরে মনে করে পরের সেমিস্টার আসুক, একেবারে ফাটাই ফেলবো। তো যারা ফাটায় তারা হইতেছে ওই দিন থেকেই শুরু করে। এখানে আসলে বসে থাকা দেখি এই সময় যাক ওই সময় যাক, বাকিরা কাজ করেই যাচ্ছে। দেখো, রেট ভার্সেস টাইম। সো রেট ভার্সেস টাইমে একটা বিক্রিয়াতে কোন রেটটা বেশি থাকে? শুরুতে ফরওয়ার্ডটা বেশি থাকে না? এখানে হচ্ছে আর এফ, আর এখানে হচ্ছে আর বি। বুঝো কি না? একেবারে সময় যখন জিরো, সময় যখন জিরো, এই যে একেবারে জিরো মানে দেখো এই বিন্দু। তোমাদের গ্রাফ সম্পর্কে আশা করি টুকটাক আইডিয়া আছে। এই বরাবর যদি আমি সময় নিচ্ছি, তো এই লাইনের সবখানে সময় জিরো। সময় যখন জিরো তখন কোন রেটটা জিরো? ব্যাকওয়ার্ড রেট জিরো, মানে উৎপাদ তো তখন থাকেই না। সো উৎপাদ না থাকলে উৎপাদ থেকে তো বিক্রিয়ক আসবে না। সময় যখন জিরো তখন রেটটা হইতেছে আমরা বলতেছি আর বি। আর সময় যখন জিরো তখন রেটটা হইতেছে আর এফ। ফরওয়ার্ড রেটটা ম্যাক্সিমাম। এই জন্য দেখো যে ফরওয়ার্ড রেটটা হইতেছে উপর থেকে শুরু হয়েছে, আর ব্যাকওয়ার্ড রেটটা একেবারে জিরো থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে শুরু হবে। এবং আস্তে 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 এই যে এটা হচ্ছে আস্তে আস্তে কমবে, আর এটা আস্তে আস্তে বাড়বে। হইলো না কিছু? সো এইটা আস্তে আস্তে কমলো, এটা আস্তে আস্তে বাড়লো, এবং একটা সময় গিয়ে এই দুটা সমান হইলো। আগে থেকে একটু এগো না, আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। যেমন ধরো আমি যদি হইতেছে কোন একটা সময় চিন্তা করি, ফর সে দিস ইজ দ্য টাইম। এই টাইমে এই যে এইটা হইতেছে আমাদের ফরওয়ার্ড রেট, আর এটা হইতেছে আমাদের ব্যাকওয়ার্ড রেট। সমান হলো না কিন্তু? আমি যদি এখানে আরেকটা টাইম পিক করি তাহলে এটা হইতেছে আমাদের ব্যাকওয়ার্ড রেট, আর এই বড় হইতেছে আমাদের ফরওয়ার্ড রেট। সমান হইলো না কিন্তু? কিন্তু খেয়াল করো এই পয়েন্টটাতে এটাই আমাদের ফরওয়ার্ড রেট, এটাই আমাদের ব্যাকওয়ার্ড রেট। তাহলে দুইটা রেট সমান হইলো, মানে বুঝতে পারছো যেখানে দুই লাইন মিলিত হয়ে এক লাইনে পরিণত হয় সেখানে এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছায়। তাহলে আমি যদি বলতে চাই এখানে আমাদের সাম্য অবস্থায় পৌঁছাবে কখন? যখন যদি আমার আঁকা ঠিকঠাক হয়ে থাকে, দুই লাইন যখন মিলিত হবে, এখান থেকে এই রিয়েকশনটা সাম্য অবস্থায় পৌঁছাবে। ওকে, সো এটা হতেছে আমাদের ইকুইলিব্রিয়াম। সবাই একটু কেন, এই গ্রাফটা তোমাদের 9 10 এ ছিল, আর তখন হয়তো ফিল করে পড়ো নাই, এখন একটু ফিল করে পড়ো। ওকে, ঠিক আছে। এরপরে আসি, আমি যদি এই বিক্রিয়াকে ধরো হচ্ছে প্রভাবক অ্যাড করি। এখন তোমাদেরকে এতক্ষণ ধরে পকপক করলাম যে এই বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর পরে প্রভাবক যোগ করলে কোনো পরিবর্তন হয় না, তোমাকে হয়তো বলছি। সেটা সাম্যাবস্থায় পৌঁছানোর পরে।
কিন্তু যদি আমি শুরুতে প্রভাবক যোগ করি, প্রভাবক তো জানো ধনাত্মক হয় ঋণাত্মক হয়। এখন আমি যদি শুরুতে ধনাত্মক প্রভাবক যোগ করি, শুরুতে ধনাত্মক প্রভাবক যোগ করি, তাইলে এই বিক্রিয়ার সাম্যাবস্থার অর্জন ত্বরান্বিত হয়। 9-10 পড়ছো কিনা আমি জানি না। একটা বিক্রিয়াতে তুমি যদি শুরুতে ধনাত্মক প্রভাবক যোগ করো, সেই সাম্যাবস্থার অর্জনকে ত্বরান্বিত করে। ত্বরান্বিত করে মানে হইতেছে, ধরো নর্মালি যদি 5 মিনিটে সাম্যাবস্থায় পৌঁছায়, এখন সে 3 মিনিটে সাম্যাবস্থায় পৌঁছাবে। অর্থাৎ এই গ্রাফটা একটুখানি আগায় যাবে। আগায় যাবে বলতে হচ্ছে, ধরো গ্রাফটা হতেছে এইখানে আমাদের সাম্যাবস্থায় পৌঁছাবে। সো এটা কখন, যখন এই বিক্রিয়াটা কোথায় কি নিবা তুমি, এই বিক্রিয়াটাতে একটা ধনাত্মক প্রভাবক নিবা, তখন সাম্যাবস্থার অর্জন আগের থেকে ত্বরান্বিত হবে। সো ধরো এখানে 20 সেকেন্ডে পৌঁছাইছিল, এখানে 15 সেকেন্ডে পৌঁছাচ্ছে। এটা হচ্ছে কখন, এটা হচ্ছে ধনাত্মক প্রভাবক তুমি যদি অ্যাড করো। সিএটি লিখছি, সিএটি মানে ক্যাটালিস্ট। আবার এই বিক্রিয়ায় তুমি যদি ঋণাত্মক প্রভাবক যোগ করো, তাহলে সাম্যাবস্থার অর্জন আরো ডিলে করবে। ডিলে করবে মানে হইতেছে, ধরো এটা দেখতে অনেকটা হইতেছে এরকম হবে। সো এটা হচ্ছে আমাদের কিসের গ্রাফ, এটা হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক, ঋণাত্মক ক্যাটালিস্ট। ওকে, একটু এঁকে নাও। ওকে, তাহলে আমি একটু বলে দেই। সেটা হতেছে, তুমি এখানে গ্রাফটা আঁকছো রেট ভার্সেস টাইম। সো রেট ভার্সেস টাইমে শুরুতে একেবারে সময় যখন জিরো ছিল, আরবি ব্যাকওয়ার্ড রেটটা ছিল মিনিমাম, ফরওয়ার্ডটা ম্যাক্সিমাম। এটা আস্তে আস্তে কমতে থাকবে, এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, একটা সময় গিয়ে দুইটা সমান হবে। যখনই দুইটা সমান হবে তখনই আমরা বলি সেই বিক্রিয়াটা কোথায় পৌঁছাইছে, সাম্যাবস্থায় পৌঁছাইছে। যদি এই বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছানোর আগে মানে শুরুতে তুমি যদি ধনাত্মক প্রভাবক যোগ করো, তাহলে সাম্যাবস্থার অর্জন ত্বরান্বিত হয়। মানে ত্বরান্বিত হয় বলতে হইতেছে, যদি আগে 20 সেকেন্ডে পৌঁছাইতো, এখন সে 10 সেকেন্ডে পৌঁছেছে, তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল সাদাটা। আর যদি আমি ধনাত্মক প্রভাবক যোগ করি, সে আগে পৌঁছাইলো। আমি যদি এই বিক্রিয়াতে ঋণাত্মক প্রভাবক যোগ করি, বিক্রিয়াকে স্লো করে দেয় না? স্লো করে দেয় মানে দেখো যে সে আগে যতক্ষণ যখন সাম্যাবস্থায় পৌঁছেছিল তার থেকে পরে গিয়ে সাম্যাবস্থায় পৌঁছেছে, ওই যে দূরে গিয়ে মিলিত হয়েছে। আচ্ছা, এইবার আসি হইতেছে ভর ক্রিয়ার সূত্র। তো ভর ক্রিয়ার সূত্র, এটা সাম্যাবস্থার সাথে জড়িত, তোমাদেরকে একটু বলে দিই। আর এফ বেশি আর বি কম কেমনে বুঝছি? আহ এর ই এ বেশি, তাহলে ইকুইলিব্রিয়াম দেরিতে হবে। হ্যাঁ, সক্রিয়ণ শক্তি বেশি হলে ইকুইলিব্রিয়াম অবশ্যই দেরিতে হবে, কারণ বিক্রিয়া হইতে গেলে তোমার তো সক্রিয়ণ শক্তি পার করতে হবে। তো বেশিক্ষণ ধরে তুমি যদি একই পরিমাণ হিট দাও, বেশিক্ষণ ধরে হিট দিতে হবে। আচ্ছা, আর এফ বেশি কম কেমনে বুঝছি দেখো। তুমি এই বরাবর তো আর এফ নিছো, তো এই বরাবর তুমি যদি আর এফ নাও, তাহলে হচ্ছে কোন একটা পার্টিকুলার, তোমাদেরকে যে মার্ক করে করে দেখাইলাম, একটা পার্টিকুলার মোমেন্টে ধরো তুমি হইতেছে, এখন তো অনেকগুলো গ্রাফ এঁকে ফেলছি, ধরো সাদাটার কথাই চিন্তা করো। এইটা পার্টিকুলার মোমেন্টে এটা হইতেছে আমাদের কি, আরবি না? কারণ এই বরাবর তুমি আরবি নিছো, এটা আরবি। যেহেতু তুমি এই বরাবর রেট নিচ্ছ, যেহেতু তুমি এই বরাবর রেট নিচ্ছ, তাহলে এটা হইতেছে আমাদের আরবি। আর এটা হইতেছে আমাদের আর এফ। তো আর এফটা তো এখানে বড়, দেখো আর এফ বড় না? এই যে এটা বড় না? যখনই মিলিত হলো তখনই আসলে দুই লাইন কি হইলো, মিলে এক লাইনে সমান হইলো। বেসিক ম্যাথ, বেসিক ম্যাথ, একেবারে বেসিক ম্যাথ। আচ্ছা, ভরক্রিয়ার সূত্রকে বলা হয় ল অফ মাস অ্যাকশন। ইংলিশ ভার্সনে যারা আছে একটু লিখে নাও,
ল অফ মাস অ্যাকশন এর সাথে জড়িত আছে বেশ ভালো মতো সাম্যাবস্থা। সেটা হতেছে ল অফ মাস অ্যাকশন কি বলে, এটার পেছনে একটু গল্প আছে আর কি, বুঝছো? দুইজন সায়েন্টিস্ট, একজনের নাম হতেছে গুলবার্গ আর আরেকজনের নাম হইতেছে, ধরো ভুলে গেছে, আমার ফোনে লেখা আছে, মানে হিস্ট্রি বলতেছে আর কি। হ্যাঁ, একটা ফাইল ডাউনলোড হইতে এত সময় লাগে ভাই। আচ্ছা, একজনের নাম হতেছে, আমি বলে দিচ্ছি, ওনাদের নাম হচ্ছে জি এম গুলবার্গ, ফুল নাম জানি না। জি এম গুলবার্গ, BERGE। আর আরেকজনের নাম হতেছে পিটার, PETER, পিটার, WAGE, বুঝছো? সো জি এম গুলবার্গ, আরেকজনের নাম হতেছে পিটার। ইনার উচ্চারণটা হচ্ছে ভয়েজ, হ এবং ভ আর কি, বুঝছো? এর মাঝামাঝি হবে কিছু একটা। পিটার ভয়েজ, হ এবং ভয়ের মাঝামাঝি বলতে হবে। সো এইটা আবার তোমাদের বইতে লিখছে পিটার ভোগে, বুঝছো? And ভোগে লিখছে কেমনে, কি হয় জানো? ভোগে মানে হইতেছে WA, ওই যে হ এবং ভ, তো সেটারে ভ লিখছে। আর এই যে GE, হ্যাঁ, কেউ ভোগে লিখছে কেউ ভাগে লিখছে আর কি, সে যাই হোক। তো এর নাম হচ্ছে পিটার ভয়েজ। আর GM হচ্ছে গুলবার্গ। যেমন আমাদের সময় ছিল একটা ফর্মুলা হতেছে ওই যে, আহ, তোমরা পড়ছো না ফ্রেডরিক ভোলার? নাম তো শুনছো, যে যে হইতেছে প্রাণ শক্তি মতবাদে ভুল প্রমাণ করছে। তো ওইটা কোনো বইতে দেখবা লেখা আছে ফ্রেডরিক ভোলার, আবার কোনো বইতে লেখা আছে ফ্রেডরিক উহলার। এই যে হ এবং ভ, ভো আর ও, এর মাঝামাঝি কিছু একটা হবে, বাট সেগুলো তো আসলে লিখতে পারে নাই। তারপর আমাদের বইতে একটা সূত্র ছিল, সেটা হতেছে ভুইনের সূত্র। তাপগতিবিদ্যায় তোমরা হয়তো পড়তে পারো, ফিজিক্সে। এটা হচ্ছে ভুইনের সূত্র, হ এবং ভয়ের মাঝখানে বলতে হবে আর কি। এটা কোনো বইতে লেখা ছিল ভিনের সূত্র, কোনো বইতে লেখা ছিল উইনের সূত্র। মাঝামাঝি এটা তো আসলে ইংলিশ বাংলায় তো কোনো অ্যালফাবেট নাই এরকম, যাই হোক। সেটার নাম হতেছে যে পিটার ভয়েজ, নট ভোগে বা ভাগে এরকম কিছু না। তো ওনারা দুজন চিল করতে গেছিল আর কি, দুই বন্ধু, কেমিস্ট বন্ধু, চিল করতে গেছে সমুদ্রের পাড়ে, ধরো কক্সবাজারে গেছে আর কি। সত্যি কথা, এটা কিন্তু বানায় বানায় বলতেছে না, রিয়েল স্টোরি বলতেছে। সো চিল করতে গেছে সমুদ্রের পাড়ে, তো সমুদ্রের পাড়ে চিল করতে গিয়ে দেখে যে সমুদ্রের পাড়ে অন্য কেউ হলে তো চিল করতেই, তো বাট ওরা তো সায়েন্টিস্ট মানুষ, ওনাদের খুব কিউরিওসিটি আছে। ওনারা দেখে যে সমুদ্রের পাড়ে প্রচুর পরিমাণ সোডিয়াম কার্বনেট, বুঝছো? তো দেখে খুব কিউরিওসিটি হইলো যে কই থেকে আসলো, কেমনে আসলো। সায়েন্টিস্টরা তো আসলে এভাবেই চিন্তা করে, তাই না? শুনছো না যে যদি নিউটনের মাথায় আপেল পড়তো, এখন আমার মাথায় আপেল পড়লে তো আমি আপেলটাকে খেয়ে ফেলতাম, এত চিন্তা করতাম না উপর থেকে আসছে না নিচ থেকে আসছে, কেন আসছে। এই সোডিয়াম কার্বনেট দেখে তারা হচ্ছে কিউরিসিটি বশত চিন্তা করে এটা কই থেকে আসলো। পরে তারা একটা সমাধান বের করলো, সমাধানটা হতেছে এইটা, যে সমুদ্রের পানি সোডিয়াম ক্লোরাইড থাকে, আর সেটা আসলে আশ্রে পড়ে পাহাড়ের গায়ে, সেখানে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট আছে, বুঝছো? তো এরা বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম কার্বনেট। এটা তাদের পাওয়া ব্যাখ্যা ছিল এবং তারা সন্তুষ্ট হয়েছে। তো এরপরে সমুদ্রের পাশে চিল টিল করে টরে বাসায় আসছে। সবার তো আসলে ল্যাব আছে, পার্সোনাল ল্যাব। তারা করলো কি, বাসায় এসে ল্যাবে, এই সোডিয়াম ক্লোরাইড তোমার বাসায় আছে কিন্তু, খাবার লবণ তো আছে, ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথরও তো খুব অ্যাভেলেবল জিনিস। তারা বাসায় এই রিয়েকশনটা করার চেষ্টা করলো, কিন্তু দেখা গেল যে বাসায় আসলে এই বিক্রিয়াটা হচ্ছে না, মানে ল্যাবে এই বিক্রিয়াটা হচ্ছে না। তো তখন তারা ভাবলো যে ল্যাবে কেন এই রিয়েকশনটা আসলে হইলো না, কেন সমুদ্রের পানিতে হইলো, বা ওই মানে কি বলে, সাগরে হইলো, শৈবালে সৈকতে, এখানে কেন হচ্ছে না। তখন তারা আসলে বুঝলো যে আসলে ঠিক আছে, যখন পরিমাণটা বেশি থাকে তখন রিয়াকশনটা হয়, যখন পরিমাণটা কম থাকে তখন রিয়াকশনটা হয় না। ব্যাপারটা কিরকম, ধরো তোমাকে যখন বাসা থেকে 500 টাকার একটা নোট দিল, অথবা ধরো যারা হচ্ছে চাকরি বাকরি করে আর কি, এদের ক্ষেত্রে দেখা যায় যে মাসের প্রথম 10 মাস কিন্তু এর গা গরম থাকে সবসময়। গা গরম থাকে মানে হইতেছে যে খাইতে গেলে একটু ভালো জায়গায় খাইতে যায়, তারপরে হইতেছে উঠতে গেলে পাবলিক ট্রান্সপোর্টে উঠতে চায় না। মাসের শুরুর 10 দিন সবাই খুব হাই ফাই অবস্থায় থাকেন, স্যালারি পায় ধরো 1 তারিখে 2 তারিখে। এরপরে শেষের 10 দিন পুরো ভিখারির মতো অবস্থা হয়ে যায়। মানে সেটা কিরকম, সেটা হইতেছে যে একেবারে যেভাবে হোক টাকা সেভ করা যায়, কিভাবে টাকা সেভ করে পরের মাসে আবার সার্ভাইভ করা যায় এরকম। তো
তো যখন তোমার কাছে টাকা বেশি থাকে তোমার খরচও বেশি হয়, তোমার কাছে যখন টাকা কম থাকে তখন খরচও কম হয়। এটা হইতেছে মানে এটা একেবারে নর্মাল একটা টেন্ডেন্সি। আর আমরা হচ্ছে বাঙালি, বাংলাদেশিরা, বাঙালি বলবো না, বাংলাদেশিরা একটু ফুটানি বেশি দেখায়। আমাদের মধ্যে একটা ফুটানির মধ্যে একটা ব্যাপার আছে। এটা আমার অভিজ্ঞতা হয়েছে আমি যখন ফার্স্ট টাইম ইন্ডিয়াতে গেছিলাম, কলকাতাতে আর কি। ওরা তো বাঙালি, আমরাও বাঙালি, বাট পার্টিকুলারলি ইন্ডিয়ান বাঙালি অ্যান্ড বাংলাদেশি বাঙালি আলাদা। সো ইন্ডিয়ানদের মধ্যে একটা প্রবণতা দেখছি যেটা আমার ভালো লাগছে, যে ওরা খুব হিসাবি। হিসাবি বলতে হইতেছে ওরা খুব হিসাব করে চলে। মানে তোমার যদি হইতেছে আয় 500 টাকা থাকে, তাহলে আমি কত টাকা আজকে খরচ করব, কত টাকা আগামীকাল খরচ হবে। তো ওইটা হচ্ছে ওরা খুব হিসাব করে চলে। এই বৈশিষ্ট্য, ওদের অনেক বৈশিষ্ট্য আমার ভালো লাগে না, বাট এটা আমার খুব ভালো লাগছে। আর আমি বাংলাদেশিদের মধ্যে দেখছি খালি ফুটানি দেখে। ফুটানি মানে হতেছে ইনকাম করবো 500 টাকা, কিন্তু ঠিক আছে আজকে 500 টাকা খরচ টরচ করে তারপর হতেছে আজকে শেষ করে ফেলবো। আর এটার একটা সুবিধা হইতেছে ইন্ডিয়াতে এই জন্য, হুট করে, মানে আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন আমি খেয়াল করছি হুট করে বাজারে জিনিসের দাম বাড়ে না। কারণ ওরা এমনিতেই বাইবর্ন হিসাবই। তার জন্য হইতেছে ওদের দাম বেড়ে গেলেই মানুষজন আন্দোলনে নেমে যায়। আমাদের এখানে যেরকম দেখবে কাঁচামরিচ আজকে 200 টাকা, কালকে হুট করে 300 টাকা হয়ে গেছে, এবং আমরা মেনেও নিচ্ছি। কারণ আমাদের আসলে রক্তে ফুটানি আছে আর কি। আমরা কিছু বলতেছি না, আমরা কিছু করতেছি না, আমরা কোনো প্রতিবাদ করছি না, কিছু হচ্ছে না, আমাদের রেশ হয়ে গেছে, ঠিক আছে। গরুর মাংস একসাথে 2 কেজি কিনে নিয়ে আসি, ইলিশ মাছ একসাথে হইতেছে 2 কেজি 3 কেজি কিনি। জানো তো ইন্ডিয়াতে ওরা 1 পিস 2 পিস করে কিনে, বা 1 টুকরো 2 টুকরো করে কিনে। এটা কিন্তু খারাপ না, মানে এটা ভালো, আমার কাছে এটা ভালো লাগে। কারণ আমার যতটুকু সামর্থ্য আমি অতটুকু কিনবো। আমার ইলিশ মাছ খাইতে মন চাইতেছে, আমি বাজারে গিয়ে 2 কেজি ইলিশ মাছ আমি কেমনে কিনবো? আমার তো আসলে 2 কেজি ইলিশ মাছ কেনার সামর্থ্য নাই, আমি 1 টুকরো বা 2 টুকরো কিনে নিয়ে আসি। তো যাই হোক, মেইন কথা হতেছে খরচ বেশি হলে, মানে কি বলে, আহ পরিমাণটা যদি বেশি হয় তাহলে তোমার খরচও বেশি হবে, পরিমাণ কম থাকলে খরচ কম হবে। ওকে, ভালো কথা। এখন আমি বলতে চাচ্ছি যে হইতেছে ল্যাবে ওই রিয়াকশনটা হইলো না, কিন্তু সমুদ্র সৈকতে ওই রিয়াকশনটা হইল। ভালো কথা। তো তারপর ওনার একটা সূত্র দিছিল যে একটা বিক্রিয়ার রেট, রিয়েকশন হওয়া মানে তো রেট বেশি, তাই না? রিয়েকশন হওয়া না হওয়া মানে তো রেট কম। একটা বিক্রিয়ার রেট কিসের সমানুপাতিক? বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এইটা হইতেছে মেইনলি তারা দুইজনে উপসংহারে আসলো। এটাকে বলা হয় ল অফ মাস অ্যাকশন, ভর ক্রিয়ার সূত্র। যে বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। এখন আমি জানি সক্রিয় ভর জিনিসটা কি, তোমাদের মধ্যে এখনো ধারণা নেই, একটু বলে দেই সক্রিয় ভর জিনিসটা কি। সক্রিয় ভর জিনিসটা হচ্ছে যে ধরো আহ তুমি হইতেছে বাজারে চাল কিনতে যাচ্ছ। এখন যখন তুমি বাজারে চাল কিনতে যাবা, আহ আচ্ছা আমি ইন্ডিয়ায় গেছি, আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো কথা। দেশ বিদেশে ঘোরা ভালো আর কি। তো সক্রিয় ভর হইতেছে কোনো একটা, ধরো তুমি বাজারে কোনো একটা কিনতে গেছো। সো বাজারে কোনো কিছু কিনতে গেলে, ধরো চাল কিনতে গেছো, এখন চাল বেশি নাকি চাল কম কিনছো সেটা কি দিয়ে প্রকাশ করি? আমরা কি হালি দিয়ে প্রকাশ করি? চালের হালি হয় না তো, চালের তো কেজি হয়, তাই না? তাহলে চাল বেশি কিনছো না কম কিনছো সেটা আমরা প্রকাশ করি হইতেছে চালের কেজি দিয়ে। আচ্ছা, রেট ইজ প্রপোর্শনাল টু অ্যাক্টিভ মাস, এটাকে বলা হয় অ্যাক্টিভ মাস আর অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাক্ট্যান্ট। চাল বেশি কম বোঝাই আমরা কেজি দিয়ে, চালের ভর দিয়ে। এবার ধরো তুমি দুধ কিনতে গেছো, দুধ কি নর্মালি আমরা কেজিতে কিনি না লিটারে কিনি? আমরা তো নর্মালি লিটারে কিনি। এরপরে ধরো তুমি ডিম কিনতে গেছো, ডিম বেশি কিনছো না কম কিনছো সেটা কি আমরা আবার কেজি লিটারে মাপি নাকি হালিতে মাপি? হালিতে মাপি না? তো আমার কথা হচ্ছে এক একটা জিনিস এক একটা প্যারামিটার দিয়ে আমরা মাপি। তো সক্রিয় ভর বলতে বোঝে সেটা বেশি আছে না কম আছে। এখন বেশি আছে না কম আছে সেটা বোঝানোর প্যারামিটার হইতেছে যদি সেখানে অ্যাকুয়াস জিনিস থাকে। একটা ঘটনা মনে পড়ে গেল আর কি। আমি অবশ্যই নাম বলবো না, নাম বললেও তোরা অনেকেই তাকে চিনবা। আমি একজনকে চিনি আর কি, ভাই ব্রাদার। তো সে হচ্ছে একবার ব্যাংক থেকে লোন নিছে আর কি। লোন নিছেও আবার হচ্ছে আমাদের পরিচিত ভাই ব্রাদার যারা আছে, ব্যাংকে জব করে আর কি, ব্যাংকের হচ্ছে ডিরেক্টর, এডিশনাল ডিরেক্টর, তাদের কাছ থেকে। তো সে ব্যাংক থেকে লোন তুলছে হচ্ছে 10 লাখ টাকা। লোন তুলছে ব্যাংক থেকে, লোন খুবই অনেক ইন্টারেস্ট নেয়, 13-14% ইন্টারেস্ট নেয়। পরে লোন তোলার পরে সে একটা বাইক কিনছে, বাংলাদেশে তখনকার মোস্ট এক্সপেন্সিভ বাইক। বাইকটার দাম নিছে 6,75,000 টাকা। তো আবার সে বড় আর কি, আমি তারে বললাম যে ভাই, লোন তুলে কেউ কি করে, মানে এমন কিছু করে যেটা আসলে হইতেছে আমার কাজে লাগবে।
মানে ধরো হচ্ছে যেটা কি হইতে পারে, আমার হইতে পারে হইতেছে আমি একটা, ধরো আমার স্মার্ট বোর্ডটা আমি লোন তুলে কিনতেই পারি কারণ এইটা আমার কাজে লাগছে। অথবা ধরো হইতেছে আমি কি কিনতে পারি, আমি হতেছে একটা ফোর্সে আমি যদি গাড়ি চালাই তাহলে একটা গাড়ি কিনতে পারি, যে ওইটা আমার রুটি রুজির ইয়া হবে, ওয়ে হবে। অথবা ধরো আমি মানে এমন কিছু করব যেটা দিয়ে আমার একেবারে রুটি রুজি আমার সঙ্গে জড়িত। কিন্তু আমি এটা দেখে আমি পুরো পাগল হয়ে গেছি যে ভাই কি করলেন আপনি এটা, 10 লাখ টাকার লোন তুলে আপনি হতেছে 7 লাখ টাকা দিয়ে বাইক কিনলেন, এর কোনো কথা? তো যাই হোক, এরকম লাইফে কখনো এই টাইপের চিন্তা ভাবনা করবো না, এটা খুবই খুবই হিতে বিপরীত হয়। এবং আমি যত মানুষকে আমার আশেপাশে দেখছি এরকম যে হইতেছে এরকম মিতব্যয়ী না আর কি, মিতব্যয়ী না জাস্ট মানে এটা অতিরিক্ত, এর পরিণাম ভালো হয় না আর কি, বুঝছো? ওকে, তো সক্রিয় ভর কি? সক্রিয় ভর হইতেছে যদি অ্যাকোয়াস, এখন দেখো কোথাও অ্যাকোয়াস বেশি আছে না কম আছে, এটা আমরা কি দেখে বুঝি? ঘনমাত্রা দেখে বুঝি না, বুঝো তো? যে অ্যাকোয়াস কোথাও বেশি আছে না কম আছে, পানির সাথে তুমি ধরো সালফিউরিক অ্যাসিড মেশাইছো, এখন পানিতে সালফিউরিক অ্যাসিড মেশাইছো মানে পানিতে সেখানে বেশি আছে না কম আছে, কি দিয়ে মাপি? ঘনমাত্রা দিয়ে তো মাপি। তাহলে অ্যাকোয়াসের সক্রিয় ভর বলতে বোঝায় তার মোলার ঘনমাত্রা বা মোলারিটি। এবং আসলে মোলারিটির মানটা নেওয়া হয়, বুঝছো, জাস্ট মান, আমরা একক নেই না আর কি। তাহলে অ্যাকোয়াসের ক্ষেত্রে সক্রিয় ভর বলতে বোঝায় মোলারিটির মান। এরপরে যদি কোথাও যদি গ্যাসিয়াস কিছু থাকে, গ্যাসিয়াস কিছু, এখন গ্যাসিয়াস কিছু বেশি আছে না কম আছে সেটা কি আসলে ঘনমাত্রা দিয়ে মাপি নাকি চাপ দিয়ে মাপি, কি মনে হয়? কোথাও যদি গ্যাসিয়াস কোনো কিছু থাকে তাহলে সেটা কিন্তু আমরা চাপ দিয়ে মাপি, যে চাপ বেশি মানে গ্যাস বেশি, চাপ কম মানে গ্যাস কম। এই যে আমাদের বাসায় যে সিলিন্ডার গুলো আমরা রান্না করি, সেই সিলিন্ডার গুলো রিফিল করি, তখন কি ঘনমাত্রা দিয়ে মাপা হয় নাকি চাপ দিয়ে মাপা হয়? অবশ্যই চাপ দিয়ে মাপা হয়। তাহলে গ্যাসের ক্ষেত্রে হইতেছে আমরা এটা মাপি হইতেছে চাপ। সো চাপের ক্ষেত্রে আমরা আসলে কি না, অ্যাকচুয়ালি এটিএম এর মানটা নেই, বুঝছো? তাহলে সক্রিয় ভর অ্যাকুয়াসের জন্য হইতেছে মোলারিটি, আর গ্যাসের জন্য হইতেছে এটিএম এর মানটা নেই। আবার যদি সেইখানে কোনো কিছু সলিড থাকে, ধরো সলিড কোনো কম্পোনেন্ট আছে, অথবা সেখানে পিওর লিকুইড কোনো কম্পোনেন্ট আছে। তোমাদের অনেকের কাছে মনে হইতে পারে লিকুইড আর অ্যাকুয়াস সেম জিনিস, না, অ্যাকুয়াস মানে জলীয়, কোনো কিছুর সাথে পানি মেশাইলে অ্যাকুয়াস হয়। আর লিকুইড মানে সেটা তরল ভার্সন, বুঝছো? লিকুইড মানে সেখানে পানি নাই, ওইটা তরল। যেমন তরল ইথানল হইতে পারে, দ্যাট লিকুইড, কিন্তু ইথানলের সঙ্গে পানি মেশাইলে অ্যাকুয়াস ইথানল হয়। সলিড অথবা লিকুইড হলে সক্রিয় ভরের মানটা 1। এটা কেন 1 আপাতত জানা লাগবে না, ভাইয়া বলছে বিশ্বাস করে নাও। মানে জানার মতো অবস্থা তোমাদের নাই, বা জানার মতো আনুষঙ্গিক জিনিস তোমরা জানো না। তার মানে হতেছে যদি কোথাও অ্যাকুয়াস থাকে, মোলারিটি যদি বেশি থাকে, তাহলে সেখানকার রিঅ্যাকশন রেট বেশি। যদি কখনো হইতেছে কি বলে কোনো গ্যাসিয়াস কিছু থাকে, তাহলে এটিএম এ তার আংশিক চাপ বা চাপ যদি বেশি হয়, তাহলে তার সক্রিয় ভর কি বলে রেট বেশি হবে। আর যদি সলিড লিকুইড থাকে সক্রিয় ভর হইতেছে 1। তার মানে হইতেছে আমি যদি পুরো ব্যাপারটাকে সংক্ষেপে রিভিউ করে দেই তাহলে এটা দাঁড়ায় যে একটা বিক্রিয়ার হার একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর কি জিনিস? সক্রিয় ভর হইতেছে যদি সেখানে অ্যাকুয়াস থাকে মোলার ঘনমাত্রা, যদি সেখানে গ্যাসিয়াস থাকে তার চাপ অথবা আংশিক চাপ। যদি একটা থাকে তাহলে চাপ, একাধিক থাকলে আংশিক চাপ। আংশিক চাপ কি এখনো তো জানো না, পরে বলবো না। আর যদি হইতেছে সেখানে সলিড লিকুইড থাকে তাহলে হচ্ছে 1। ওকে, সো অ্যাকচুয়ালি আমাদের হতেছে সক্রিয় ভর হয় কাদের? অ্যাকুয়াসের সক্রিয় ভর হয়, গ্যাসের সক্রিয় ভর হয়। মানে ধরো তোমার কাছে কোনো একটা রিয়েকশন আছে এরকম, যে হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন, সেখানে ধরো অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এখন এই যে ফরওয়ার্ড রেটটা বেশি হবে না কম হবে কিসের উপর ডিপেন্ড করে? এই যে হাইড্রোজেনের চাপ বেশি নাকি হাইড্রোজেনের চাপ কম, মানে হাইড্রোজেন বেশি আছে না কম আছে তার উপরে রেটটা নির্ভর করে। তো এই চাপ বেশি আছে না কম আছে এটা আমরা কি দিয়ে বুঝাই? এটিএম দিয়ে তো বুঝাই। তারপরে হইতেছে এইখানে যে নাইট্রোজেন এর ঘনমাত্রা মানে কি বলে আংশিক চাপ যদি বেশি হয় বা চাপ যদি বেশি হয়, তাইলে আমরা রেট বেশি, চাপ কম হলে রেট কম, এটাই আমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অ্যাকোয়াস মানে একটা ধ্রুব মান 1, মানে 1 মানে একটা ধ্রুবক মান 1, একটু মনে রাখো আর কি। এরপরে আসে দেখো, তোমরা এই ফর্মুলা তো জানো যে ঘনমাত্রা মানে কি মোল পার লিটার না? এটা তো জানো যে ঘনমাত্রা মানে মোলকে তুমি যদি লিটার দিয়ে ভাগ করো তাহলে কি থাকে, আমাদের হতেছে ঘনমাত্রা থাকে। আর আংশিক চাপ যদি বলি, আংশিক চাপ যদি বলি সেটা হতেছে, তোমরা একটু আংশিক চাপের ফর্মুলাটা মনে রাখবা। অনেক কথা বলার আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, দাঁড়াও।
আংশিক চাপ সমান হইতেছে মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। এটা একটা খুব শাশ্বত ফর্মুলা। এই ফর্মুলা তোমরা পরিবেশ রসায়নে মেইনলি পড়বা। আবার মোল ভগ্নাংশ মানে কি? মোল ভগ্নাংশ মানে হইতেছে উপরে নিজের মোল সংখ্যা নিজ মোল আর নিচে হইতেছে মোট মোল। লিখেন আমি সবই ক্লিয়ার করে দিব একটু একটু করে। চলো কিছু কথা বলি। ধরো আমার কাছে এটা পরিবেশ রসায়নে থাকবে, বাট তাও বলে দিচ্ছি আমার কাছে একটা পাত্র আছে, এবং সেই পাত্রে ধরলাম যে আমার কাছে এই পাত্রে হচ্ছে দুইটা গ্যাস আছে। একটা হইতেছে ধরো 3 মোল আছে হচ্ছে আমার কাছে হাইড্রোজেন, আর আমার কাছে হইতেছে ফোর্সে 4 মোল আছে হচ্ছে অ্যামোনিয়া, না নাইট্রোজেন আছে, বুঝছো? এরকম আমার কাছে আছে যে একটা পাত্রে সেখানে 3 মোল হাইড্রোজেন আছে, 4 মোল নাইট্রোজেন আছে। যখন আমার কোন একটা পাত্রে একাধিক গ্যাস থাকে তখন তো ওই একাধিক গ্যাস মিলে আমাদেরকে একটা চাপ দেয়, সেটা পাত্রের দেওয়ালে আমাদের উপর একটা চাপ দেয়। ধরলাম সেই চাপটা হতেছে 2 ATM। এই দুইজনে মিলে আমাকে 2 ATM চাপ দিচ্ছে, ধরে নাও, ধরে নিচ্ছি আর কি, এগুলো সব ধরে নাও মান। এখন যদি কখনো কোনো পাত্রে একাধিক গ্যাস থাকে তখন আসলে ওই প্রতিটা গ্যাসের যে নিজের যে চাপটা সেই চাপটাকে আমরা আংশিক চাপ বলি, অর্থাৎ এই 2 ATM হতেছে এরা দুইজন মিলে একসঙ্গে দেয়। আর হাইড্রোজেন যে চাপটা দেয় সেটাকে আমরা হাইড্রোজেনের আংশিক চাপ বলি, নাইট্রোজেন যে চাপটা দেয় সেটা নাইট্রোজেনের আমরা আংশিক চাপ বলি। এখন এই যে আমি এখানে এটিএম লিখে দিছি, তো এখানে নাইট্রোজেন বেশি আছে না নাইট্রোজেন কম আছে, বা নাইট্রোজেনের সাপেক্ষে রিঅ্যাকশন রেট বেশি হবে না কম হবে, সেটা তো নাইট্রোজেনের পরিমাণের উপর নির্ভর করে, তাই না? তোমাকে আমি বলছি তোমার কাছে টাকা বেশি থাকলে খরচ বেশি হবে, তাহলে নাইট্রোজেন বেশি থাকলে নাইট্রোজেনের খরচটাও বেশি হবে, মানে রিঅ্যাকশন রেটও বেশি থাকবে। এখন নাইট্রোজেন বেশি আছে না কম আছে, নাইট্রোজেন যেহেতু এটা গ্যাসীয় পদার্থ, সো গ্যাসীয় পদার্থ বেশি না কম আছে সেটা বোঝায় তার চাপের মান দিয়ে। আবারও বলি, গ্যাস বেশি থাকা মানে তার চাপ বেশি থাকা, গ্যাস কম থাকা মানে তার চাপ কম থাকা। তাহলে গ্যাসের পরিমাণটা আসলে চাপ দিয়ে আমরা প্রকাশ করি, বুঝছো? যেমন তেলের পরিমাণটা লিটারে প্রকাশ করি, চালের পরিমাণটা কেজিতে প্রকাশ করি, ডিমের পরিমাণটা হালিতে প্রকাশ করি, ঠিক সেরকম গ্যাসের পরিমাণ বেশি আছে না কম আছে সেটা চাপ দিয়ে প্রকাশ করি। তো যদি এমন হইতো যে এই পাত্রে শুধু একটা নাইট্রোজেনই আছে, হাইড্রোজেন নাই, মানে একটা যদি গ্যাস থাকতো তাহলে চাপটাই চাপ, মানে চাপটাই পরিমাণ। আর যদি একাধিক গ্যাস থাকে তখন চাপ হইতেছে এইটা, আর ওর যে চাপটা দিত সেই চাপটাকে আমরা তখন চাপ না বলে আংশিক চাপ বলি। তাহলে আংশিক চাপ হইতেছে একাধিক গ্যাসের মিশ্রণে কোনো একটা নিজের যে চাপ সেটা হইতেছে আংশিক চাপ। আশা করি এটুকু বুঝতে পারছো। এবার আসি যে তাহলে আংশিক চাপ বের করার কি ফর্মুলা আছে? মোট চাপ, মানে মোট চাপকে তুমি যদি মোল ভগ্নাংশ, মোট চাপ মানে যে 2 ATM, মোট চাপকে যদি মোল ভগ্নাংশ দিয়ে তুমি গুণ করো তাহলে সেখানে কি চাপ দাঁড়ায়? আংশিক চাপের ফর্মুলাটা পাওয়া যায়। এই ফর্মুলাটা মুখস্থ করবা যে আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে কি? ভগ্নাংশ মানে তো বুঝো উপর নিচে থাকবে, ভগ্নাংশ মানেই হতেছে উপর নিচে থাকবে। সো আমি যদি ইমাজিন করো যে আমি এখানে বের করতে চাচ্ছি যে হাইড্রোজেনের আংশিক চাপ বের করতে চাই, পি অফ হাইড্রোজেন সমান কি? মোট চাপ কত? 2। দেখো এই পাত্রের মোট চাপ হচ্ছে 2, আর আমাকে কি বসাইতে হবে? হাইড্রোজেনের মোল ভগ্নাংশ বসাইতে হবে। এখন হাইড্রোজেনের মোল ভগ্নাংশ মানে কি? নিজের মোল উপরে যাবে, দেখো নিজের মোল উপরে, নিজের মোল কত এখানে? 3, আর মোট মোল নিচে যাবে 7। তাহলে এইটা হইতেছে আমাদের হাইড্রোজেনের আংশিক চাপ। 2 হচ্ছে মোট চাপ, 3 হচ্ছে নিজের মোল সংখ্যা, 7 হচ্ছে মোট মোল সংখ্যা, সেটাই তো ভগ্নাংশ, তাই না? একইভাবে যদি আমি এইখানে নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে চাই, পি অফ N2,
সমান মোট চাপ হচ্ছে 2 ইন্টু মোল ভগ্নাংশ কত, নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 4 আর মোট মোল সংখ্যা হচ্ছে 7। এটা হতেছে নাইট্রোজেনের আংশিক চাপ। তাহলে পুরো ব্যাপারটাকে যদি আমি সংক্ষেপে রিভিউ করি তাহলে কি দাঁড়ায়, দাঁড়ালো এইটা, যে এই যে পিটার ওয়েজ এবং জিএম গুলবার্গ ওনারা একটা ফর্মুলা দিলেন, একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তো তুমি যদি এভাবে না বলে এভাবে বলো তাহলে কোনো ক্ষতি নাই, যে বিক্রিয়ার হার ঘনমাত্রার সমানুপাতিক বলা যায়, যায় তো? যদি আমি বলি বিক্রিয়ার হার ঘনমাত্রার সমানুপাতিক, কখন? যখন একোয়াস জিনিস থাকবে। তাহলে বিক্রিয়ার হার ঘনমাত্রা সমানুপাতিক, স্বাভাবিক ঘনমাত্রা বেশি থাকলে হার বেশি হবে, ঘনমাত্রা কম থাকলে হার কম হবে। আমি যদি এটা বলি বিক্রিয়ার হার গ্যাসের চাপের সমানুপাতিক, এটাও তো বলা যায়। চাপ বেশি মানে হার বেশি, চাপ কম মানে হার কম, মানে বিক্রিয়া স্লো ফাস্ট, এটা বোঝাচ্ছে। আর তোমাদেরকে আসলে জাস্ট এই যে যে দুইটা আমি সক্রিয় ভর হিসেবে ধরছি, ওদের জাস্ট সূত্রটা দেখাইলাম, যে আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ, আর মোল ভগ্নাংশ মানে নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। আর এটা তো তুমি জানো ঘনমাত্রা মানে হতেছে মোল পার লিটার। এবার কি সবার কাছে ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? সবাই কি বুঝছো এটুকু? আশা করি এবার বুঝতে পারছো। এবার দেখি, সেটা হচ্ছে সাম্য ধ্রুবক। এতক্ষণ কিন্তু আমরা কি পড়ছি, সাম্য অবস্থা। এবার আসলে সাম্য ধ্রুবক নিয়ে একটু কথা বলি। সাম্য ধ্রুবক, তোমরা কি কেপি কেসির নাম শুনছো? কেপি এবং হতেছে কেসি, ওই কেপি কেসি অ্যাকচুয়ালি সাম্য ধ্রুবক। গ্যাস অ্যাকুয়াসে দ্রবণ হলে ওইটা তো কমপ্লেক্স কেস, আমরা সামনে এসে দেখবো যে ওখানে কি হয়। আমরা আপাতত আইডিয়া নিচ্ছি, বেসিক আইডিয়া। সাম্য ধ্রুবক হচ্ছে জিনিসটা কিরকম, ধরো আমার কাছে হচ্ছে একটা বিক্রিয়া নেই, একটা সিম্পল বিক্রিয়া, যে এরকম একটা বিক্রিয়া আছে, এ থেকে বি তৈরি হইতেছে। আর খবরদার এই যে সাম্য অবস্থা নিয়ে তুমি যাই পড়ো না কেন, অবশ্যই এখানে রিভার্সিবল সাইনটা দিতে হবে। ওকে, তার মানে এখানে হইতেছে আর এফ, আর এখানে হইতেছে আর বি আছে, দুইটা রেট আছে এবং দুইটা বিক্রিয়ক উৎপাদ আছে। এখন ভরক্রিয়ার সূত্র অনুযায়ী আমাদেরকে গুলবার্গ এবং ওয়েস্ট কি বলছে, না ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, রিভার্সিবল কনস্ট্যান্ট না, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দেখো আমি যদি ভরক্রিয়ার সূত্র অ্যাপ্লাই করি, ইংলিশে লিখে দিই, ল অফ মাস অ্যাকশন যদি ইউজ করি, তাহলে আমি কি বলতে পারি যে এখানে আর এফটা বিক্রিয়ার হার বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে এখানে আর এফ মানে কি, সামনের দিকের হারটা, সেই অবস্থায় বিক্রিয়ককে এ না, তাহলে আমি এখানে কি নিলাম, এ নিলাম। এই বুঝে এটা, ধরে নিলাম এটা হচ্ছে অ্যাকুয়াস, ধরে নিলাম যে এটা হচ্ছে অ্যাকুয়াস, তার এখানে কি নিছি, ঘনমাত্রা নিছি। তাহলে আর এফ এর সমানুপাতিক। আচ্ছা সমানুপাতিক উঠানোর জন্য কি করতে হয়, সমানুপাতিক ধ্রুবক নিতে হয় না? তাহলে আর এফ সমান হইতেছে কে এফ নিলাম, কে এফ ইন্টু হইতেছে এ। তোমরা কি বলতে পারবে এই কেটা কি, এই কেটা কি তোমরা জানো, পড়ে আসছো, খেলা এখন মুখ দিয়ে বলে ফেলো। গুড, এই কেটা হইতেছে রেট কনস্ট্যান্ট। ওই যে তোমরা পড়ছো না আর্হিনিয়াস ইকুয়েশনে রেট কনস্ট্যান্ট পড়ছো, হার ইয়া ক্রোমো পড়তে গিয়ে রেট কনস্ট্যান্ট পড়ছো, সো কেটা হইতেছে রেট কনস্ট্যান্ট। কি রেট কনস্ট্যান্ট, এটা ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট, এই জন্য আমি এটাকে মানে ফরওয়ার্ড বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট। সো কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট। আচ্ছা, এটা তো শুধু আমি সামনের দিকের জন্য ইউজ করলাম, আমি কি সেম রিঅ্যাকশনটা পেছনের, সেম সূত্র পেছনের দিকের জন্য ইউজ করতে পারি না? ডেফিনেটলি পারি। যদি পেছনের দিকের জন্য তুমি ইউজ করো, তাহলে এখানে আর বি সমানুপাতিক, এই বলো, আমি বলবো না, তোমরা বলবা কি হবে। এটা কি এ এর সমানুপাতিক? গুড, এটা কিন্তু বি এর সমানুপাতিক হবে, কারণ তুমি যখন পেছনের দিকে চিন্তা করলা তখন কিন্তু রিঅ্যাকট্যান্ট হচ্ছে বি, মানে পেছনের দিকে সাপেক্ষে রিঅ্যাকট্যান্ট হইতেছে বি। তাহলে আমি এখানে এক লাইনে লিখতে পারি যে এখানে আর বি সমান কি দাঁড়ায়, সমান দাঁড়ায় হইতেছে কে বি। তোমার বইতে কে টু দিছে, বাট আমার এই ওয়ান টু ভালো লাগে না। দেখো তো তোমাদের এরকম হয় কিনা, ওয়ান টু যদি অনেকগুলো লাইনের অঙ্ক হয়, 4-5 লাইন পরে কি আমি ভুলেই যাই কারে অন ধরছিলাম কারে টু ধরছিলাম। তার থেকে আমি একেবারে এমন একটা সিম্বল ইউজ করব, যে সিম্বলটা ভাই 2 পেজ পরেও মোটামুটি তোমার ইয়া থাকবে, মানে হইতেছে কি বলে, তুমি আর খুঁজতে হবে না যে কারে এ ধরছি আর কারে বি ইয়া ওয়ান ধরছি কারে টু ধরছি। তাহলে আমি এরকম একটা ইকুয়েশন পাইলাম যে হইতেছে কে এফ এবং হচ্ছে কে বি। এখন আমাকে বলো সাম্য অবস্থা মানে কি?
সাম্যাবস্থা মানে হইতেছে এইটা, ইকুইলিব্রিয়ামে আমাদের এখানে আর এফ এবং আর বি সমান হয় না? সেটা তো ইকুইলিব্রিয়াম ছিল, তাই না? তার মানে এই মানটা এবং এই মানটা কি, এই মানটা দুটো সমান। যদি সমান হয় তাহলে এখানে আমি কি করতে পারি, এখানে করতে পারি হচ্ছে এইটা, কে এফ ইন্টু হইতেছে এ, দেখো যে এটা সমান বসাইছি, সমান কে বি। আমি কিন্তু সূত্রের প্রতিপাদন দেখাইছি, এগুলো আসলে এমনি দেখাচ্ছি, একাডেমিক ক্লাস দেখে দেখাচ্ছি, হাতে সময় আছে, এগুলো তোমার দরকার হবে না, জাস্ট দেখে নাও আর কি কেমনে আসে। আসসালামু আলাইকুম ভাইয়া, প্রথম পত্রে তৃতীয় দ্বিতীয় পত্রের পরে জৈব যৌগে পড়লে কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নাই। তাহলে আমি যদি এখানে লিখি কে এফ ইন্টু হইতেছে কে বি সমান উপরে হইতেছে বি আর নিচে হইতেছে এ। সবাই এই পর্যন্ত আসো। আমি এমনিতে বার্সা ফ্যান, কালকে কিলিয়ান এমবাপ্পের একটা ছবি দেখে আমার খুব খারাপ লাগছে, তা আমি সেটা হচ্ছে আলকেমি গ্রুপে শেয়ার করছি, জাস্ট তোমাদেরকে মোটিভেট করার জন্য। দেখছো বোধহয় অনেকে, অনেকেই দেখছো, দেখার কথা। তো ওই ছবিটা আমি শেয়ার করছি জাস্ট এমনিতে, মানে আমি কখনো ওই কোনো খেলার স্পোর্টস পার্সপেক্টিভ থেকে হতেছে শেয়ার করিনি, জাস্ট বুঝাইছি যে এমবাপ্পে তো ভাই প্যারিসে পিএসজি তে একেবারে স্টার ছিল, সুপারস্টার, ফ্রান্সেও সুপারস্টার, বাট এখন এত বড় ক্লাবে এসে ফ্লপ হয়ে গেছে কয়েকটা ম্যাচ। তো এটা যে এত পরিমাণ রিচ হবে এই পোস্ট, এটা আমি ভাবতেই পারিনি। এই পোস্টে কালকে আমি আপলোড করছি, 22 ঘন্টা হয়েছে, এখন একদিন হয়নি, 8.9K হচ্ছে রিয়াক্ট, 8.9K, এবং এটা শেয়ার হইতেছে 458টা হচ্ছে শেয়ার। তো আমি আসলে এটা আমি এমনি আপলোড করে দিছি যে ঠিক আছে হইতেছে, ওকে মানে ঠিক আছে, সবাই দেখুক, একটু অনুপ্রেরণা পাক, যারা হইতেছে একটু পিছায় আছে বা যারা আসলে স্ট্রাগল করছে তারা একটু মানে অনুপ্রেরণা পাক, এই জন্য আসলে দেওয়া। হ্যাঁ, বার্সা শেষ হয়েছে, বার্সা হারছেও দেখলাম মাত্র 2-1-এ। ফেসবুক অ্যালগোরিদম খুব অদ্ভুত, কোনটা যে আসলে কিভাবে রিচ হয় কোনটা যে হয় না, এই রহস্য এখনো উদ্ঘাটন করতে পারলাম না। So, আমি একটু বলে দিচ্ছি যে এখানে কি ঘটনা করার চেষ্টা করছি, যে এ থেকে বি একটা বিক্রিয়া, সেখানে আর এফ আছে আর বি আছে, এবং ম্যাস অ্যাকশন ল, যেটা ভরক্রিয়ার সূত্র থেকে আমরা জানি যে আর এফ এ সমানুপাতিক ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট নিলাম, ঠিক একইভাবে ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট নিলাম। এখন আমাকে বলো তো ভাই, সেটা হতেছে এইটা, যে এই যে কে এফ আর কে এর বি এগুলো আসলে কি? এটা হতেছে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট, এগুলো ইউজুয়ালি ছোট হাতের কে দাও, কে দিই আমরা রেট কনস্ট্যান্টকে, হার ধ্রুবককে। কে এফ হইতেছে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট, আর কে বি হইতেছে ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট বাই হচ্ছে কনস্ট্যান্ট, সেটা কি? আরেকটা কনস্ট্যান্ট না? আবারও বলি যে একটা হচ্ছে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট, একটা ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট, দুইটা কনস্ট্যান্ট। সো দুইটা কনস্ট্যান্টের রেশিওটা আরেকটা কনস্ট্যান্ট হবে ডেফিনেটলি। সো এই আরেকটা কনস্ট্যান্টকে আমরা বলি হইতেছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এবং এটা বড় হাতের কে দিয়ে সিম্বলাইজ করা হয়। এবং এইখানে কি দাঁড়াইলো তাহলে, উপরে দাঁড়াইলো হইতেছে বি আর নিচে দাঁড়াইলো হইতেছে এ। ওকে। এবং যেহেতু আমরা এটা আমাদের সক্রিয় ভর কয় রকমের হয়, দুই রকমের হয় না? একটা হচ্ছে ঘনমাত্রা সি, কনসেন্ট্রেশন, একটা হচ্ছে প্রেসার পি। তো যেহেতু এটা আমি ঘনমাত্রার সাপেক্ষে বের করছি, এটাকে তুমি কি বলতে চাও তাহলে? কে দিলাম, তারপর এখানে একটা সি দিলাম, কেসি। কেসি মানে কি? কেসি মানে হতেছে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক হলো সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, এদের রেশিওকে বলা হয় সাম্য ধ্রুবক। তাহলে এগুলো সব ছোট হাতের কে ছিল, এটা সব বড় হাতের কে। আর ছোট হাত বড় হাত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে জিনিস আলাদা। তো সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, এদের অনুপাতকে বলা হয় সাম্য ধ্রুবক। আর সাম্য ধ্রুবক মানে উপরে হচ্ছে উৎপাদ, নিচে হতেছে বিক্রিয়ক। আর যেহেতু আমরা এটা ঘনমাত্রার সাপেক্ষে বের করছি, এজন্য এটাকে বলা হয় কেসি। তুমি যদি চাপের সাপেক্ষে বের করতে তাহলে দাঁড়াইতো কেপি। চলো একটু দেখে আসি যে কেপি কেসি কি জিনিস। ধরো এমন একটা রিয়েকশন আসছে, 2A প্লাস হচ্ছে 4B, ধরে নিলাম, মন যা চাইছে তাই। এখানে ধরো 3C তৈরি হইতেছে, আর এখানে হইতেছে কি নেবো, এখানে 5 ধরো ডি তৈরি হইতেছে, এমন একটা রিয়েকশন আসছে, র্যান্ডমলি আমি সহগ ধরে নিচ্ছি।
এবং আমি এখানে সূত্র দেখাবো তোমাদের। সো যদি এরা অ্যাকুয়াস হইতো তাহলে তো হইতো কেসি। সো কেসি তুমি যদি বের করতে চাও, কেসি সমান কি উৎপাদের ঘনমাত্রা, তাই না? এই যে দেখো, উৎপাদের ঘনমাত্রা বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদ এখানে কি সি, এইখানে যে থ্রি আছে সেই থ্রিটা কি হয়ে যাবে, সেই থ্রিটা পাওয়ার হয়ে যাবে। তারপরে ডি, ডি এর আগে যে ফাইভ আছে সেই ফাইভটা পাওয়ার হয়ে যাবে। তারপরে এ, এই এর আগে যে হইতেছে টু আছে সেটা স্কোয়ার হয়ে যাবে। আর বি এর আগে যে হইতেছে থ্রি আছে সেটা কিউব হয়ে যাবে। মানে যার যার সহগ সেটা সেটা কি হয়ে গেল, পাওয়ার হয়ে গেল। একইভাবে তুমি যদি এইটার জন্য কে পি বের করতে চাও তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়া হইতেছে এইটা। কেপি মানে হইতেছে সি এর আংশিক চাপ। সো আমি পি অফ সি লিখলাম আর কি। পি অফ সি যেহেতু তার আগে সহগ তিন আছে, তিন যাবে পাওয়ার হয়ে, ইন্টু পি অফ ডি মানে ডি এর আংশিক চাপ, তার আগে ফাইভ আছে ফাইভ যাবে পাওয়ার হয়ে, পি অফ এ তার আগে টু আছে স্কোয়ার হয়ে যাবে, আর পি অফ বি তার আগে আছে হচ্ছে ফোর, এই ফোরও উপরে যাবে। এই হচ্ছে আমাদের কেপি, এই হচ্ছে কেসি। ও বি এর পাওয়ার ফোর, আচ্ছা ঠিক আছে ধুক্ক, নাও দিলাম। এটা আবার কেউ আবার মিলাই ফেলো না, তুমি যখন হইতেছে ইয়া পড়ছো কি বলে হার ইকুয়েশন পড়ছো, তখন কিন্তু সহগগুলো ভাগ হয়ে গেছিল মনে আছে। এখানে পাওয়ার হয়ে যাবে। এখন পাওয়ার গুলো কেন হয় এগুলো লাগে না, বাট তাও বলে দিচ্ছি পাওয়ার কেন হয়। ধরো সবার কি এটুকু লিখা হয়েছে, এটুকু লিখে নাও তারপরে বলতেছি। পি মানে প্রেসার, প্রেসার অফ সি টু দি পাওয়ার হচ্ছে থ্রি, প্রেসার অফ ডি টু দি পাওয়ার ফাইভ, প্রেসার অফ এ টু দি পাওয়ার টু, এভাবে। তো আমি যদি একটু ব্যাখ্যা করতে চাই, এটা আননেসেসারি ব্যাখ্যা তাও করে দিচ্ছি। যে ধরো এরকম যদি হয় যে টু এ, আমি একদম নর্মালি দেখাচ্ছি, টু এ এটা হচ্ছে বিক্রিয়ক, ধরো এখান থেকে উৎপাদ তৈরি হয়। তাহলে এখানে এই টু এর কিভাবে লেখা যায়, এ প্লাস এ লেখা যায় না, যাই তো, টু এর এ প্লাস এ লেখা যায়। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় যে আর এফ সমানুপাতিক এ, আবার এটাও তো লেখা যায় আর এফ সমানুপাতিক এ। এবার তুমি যদি একে একত্রীকরণ করো তাহলে কি দাঁড়ায় আর এফ সমানুপাতিক এ তার স্কোয়ার। ওই সেভাবে দুই পাওয়ার হয়ে গেল, বুঝছো? আরে তোমরা হতেছে দ্রাব্যতার গুণফল যারা পড়ছো, সেখানে তো তোমাদের এটা তো নতুন লাগার কথা না যে সহগগুলো কেন পাওয়ার হয়ে যায়। সহগগুলো পাওয়ার হয়ে যায় দ্রাব্যতার গুণফল আসলে হতেছে কেপিকেসি থেকে আসছে। দেখো তুমি যদি তাও বুঝতে চাও, নিজেরা যদি বুঝাতে চাও, তাহলে কি দাঁড়ায় টু এ মানে কে প্লাস এ, তাহলে আর এফ এ সমানুপাতিক, আবার আর এফ এই এরও সমানুপাতিক। তাহলে সমানুপাতিক কি হয়, বাম পাশেরটা বাম পাশে থাকে, ডান পাশেরটা তো গুণ হয়ে যায়। সো গুণ হয়ে এ ইন্টু এ মানে স্কোয়ার হয়ে গেল। তাইলে আমি একটু বলে দিচ্ছি যে সাম্য ধ্রুবক যে কি জিনিস। সাম্য ধ্রুবক হইতেছে ফরওয়ার্ড রেট কনস্ট্যান্ট এবং ব্যাকওয়ার্ড রেট কনস্ট্যান্ট, এদের অনুপাতকে বলা হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবক। আর এটা কেপি এবং কেসি দুই রকমের হয়। কেপি এর ক্ষেত্রে আমরা আংশিক চাপ নিয়ে করি, এই যে আংশিক চাপ নিয়ে করছি। কেসি এর ক্ষেত্রে মোলার ঘনমাত্রা দিয়ে করছি। এবং যার যার সহগ আছে সেই সহগগুলো কি হয়ে যাবে, সহগগুলো পাওয়ার হয়ে যাবে। ওকে, এবার আমরা আরো তিনটা গ্রাফ দেখবো। সবাই এরকম পাশাপাশি তিনটা গ্রাফে কেন।
ওকে, চলো দেখি। ধরো আগের গ্রাফটাতে একটু সবাই মিলাই ফেলবা, আমি একটু একসাথে বলে দিই। এখানে তুমি নিছো রেট ভার্সেস টাইম, আর এখানে কিন্তু কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, এক না কিন্তু। আর আমি রিয়েকশনটা নিই, আমাদের এটা হচ্ছে মেইন রিয়েকশন, যে এ থেকে বি তৈরি হইতেছে। আমি যা আঁকবো সব এর জন্য আঁকবো আর কি, এ থেকে বি। এইখানে দেখাই, এটা হচ্ছে আমাদের মেইন প্ল্যাটফর্ম, এর উপর ভিত্তি করে সব হবে। এখন এই হচ্ছে আমি কনসেন্ট্রেশন নিচ্ছি সি, আর এখানে নিলাম হচ্ছে টি। এখন আমাকে এটা বলো তো ভাই, সময় যখন জিরো ছিল তখন কার কনসেন্ট্রেশন বেশি ছিল? এর বেশি ছিল। তাহলে এই যে এ একটু খানিকটা উপর দিয়ে শুরু হবে, so এ খানিকটা উপর দিয়ে শুরু হইলো। আর বি তো একেবারে জিরো দিয়ে শুরু হইলো, বি হচ্ছে জিরো। আগে কিন্তু ফরওয়ার্ড রেট উপরে ছিল, এবার এখানে বিক্রয় উপরে, উৎপাদ নিচে। সময় যত আগাবে তত এ কমবে, এই যে এ কমলো, আর বি হইতেছে বাড়লো। এখন আমাকে বলতে হবে এই রিয়াকশনটা কোথায় সাম্য অবস্থায় পৌঁছেছে। তোমাদের অনেকের মনে হইতেছে যে এইখানে সাম্য অবস্থায় পৌঁছাইছে, না খবরদার, না না না। এখানে ধরো এটা হচ্ছে আমাদের বি, এবং এটা হইতেছে এ। এই রিয়াকশনটা সাম্য অবস্থায় পৌঁছাইছে যেখানে এটা এক্স অক্ষের সমান্তরাল হয়েছে, সেইখানে সাম্য অবস্থায় পৌঁছাইছে। এখন এক্স অক্ষের সমান্তরাল কেন হবে? সমান্তরাল কেন হবে, কারণ দেখো সাম্যাবস্থার শর্ত কি? সাম্যাবস্থার শর্ত হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হবে না সময়ের সাথে। সো বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হবে না, উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ হবে না, মানে কি সময়ের সাথে ঘনমাত্রা চেঞ্জ হবে না, মানে কি উপরে যাবে না, দেখো উপরে গেল না, নিচেও গেল না। তাহলে যেখানে এই গ্রাফটা এক্স অক্ষের সমান্তরাল হয়েছে সেখানে সাম্যাবস্থায় পৌঁছাইছে। অনেকের কাছে মনে হইতে পারে এটা কি, তাইলে এইটা হইতেছে যে সেইটা যেখানে এ আর বি এর ঘনমাত্রা কি থাকবে, সমান থাকবে। বাট এ আর বি এর ঘনমাত্রা সমান হওয়া তো সাম্যাবস্থা না। সাম্যাবস্থার শর্ত কি? শর্ত হতেছে রেট সমান হওয়া, ঘনমাত্রা পরিবর্তন হওয়া না। সো আমার কথা হচ্ছে যে এইখানে গ্রাফটা সাম্যাবস্থায় পৌঁছাইছিল কিন্তু দুই লাইন মিলিত হওয়ার জন্য, আর এইখানে গ্রাফটা সাম্যাবস্থায় পৌঁছাইছে এক্স অক্ষের সমান্তরাল হওয়ার জন্য। এবং দেখো তো এখানে কে এর মান এক থেকে বড় না এক থেকে ছোট? এই কাঁচা বাচ্চারা, কে এর মান এক থেকে বড়। কেন ভাই এক থেকে বড়? সাম্যাবস্থায় কি বেশি? এই যে উৎপাদ বেশি না, দেখো বি বেশি, বি উপরে আছে না, বি মানে উৎপাদ। এখন কেপি বলো কেসি বলো, দোনোটাই তো উৎপাদ বাই বিক্রিয়ক। মানে কেপি বলি বা কেসি বলি, সাম্যাবস্থায় উৎপাদ বা সাম্যাবস্থায় বিক্রিয়ক। তো যেহেতু উৎপাদ বেশি, এই যে উৎপাদ বেশি, উৎপাদ বেশি মানে হতেছে উপরেরটা বড়, তার মানে কি হবে, কে এর মান এক থেকে বড় হবে। সেকেন্ড গ্রাফ, ধরো আমি এখানে সি নিলাম আর আমি এখানে টি নিলাম, এবং এই যে সময়ের শুরুতে সি মানে কনসেন্ট্রেশন এ, আর এখানে বি। এ আস্তে আস্তে কমছে আর বি আস্তে আস্তে বাড়ছে। এইখানেও যদি আমার আঁকা ঠিকঠাক হয়ে থাকে, যেখানে মানে কি বলে সমান্তরাল হয়েছে, সেখানে কি পৌঁছাইছে, সাম্যাবস্থায় পৌঁছাইছে। এবং এইখানে কে এর মান কি হবে? এটা হতেছে আমাদের এ, এটা হতেছে আমাদের বি। এখানে কে এর মান এক থেকে ছোট, কারণ বিক্রিয় কম, মানে উৎপাদ কম সাম্যাবস্থায়। উৎপাদ কম মানে কি, কে সমান কি, কে সমান হতেছে উৎপাদ বাই বিক্রিয়ক না, এক থেকে ছোট। এবার তোমাদেরকে একটা প্রশ্ন করি, ট্রিকি প্রশ্ন, এই রিয়েকশন বেশি স্বতঃস্ফূর্ত নাকি এটা বেশি স্বতঃস্ফূর্ত? প্রশ্ন হচ্ছে কোন রিয়েকশনটা বেশি স্বতঃস্ফূর্ত। মনে রাখবা প্রথমটা বেশি স্বতঃস্ফূর্ত। এখন কেন আমি বলে দিচ্ছি, অনেকে হয়তো বুঝো, অনেকে বুঝছো, অনেকে বুঝো নাই। সাম্যাবস্থা এখানে কি বেশি, উৎপাদ বেশি। তো সাম্যাবস্থায় উৎপাদ বেশি মানে কি, বেশি বেশি উৎপাদ তৈরি হয়েছে, তো বেশি বেশি উৎপাদ তৈরি হওয়া মানে কি, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া না। এই দেখো সাম্যাবস্থায় উৎপাদ বেশি, বি বেশি। বি বেশি মানে এটা থেকে এটা কম্পেয়ার করলে বেশি স্বতঃস্ফূর্ত। আর এটা তো ভাই কমন সেন্স। একটাতে ভাইয়াকে দেখাইছেন কে এর মান এক থেকে ছোট বড়, একটাকে দেখাইছেন ছোট, এটা তো কে এর মান একের সমান হবে আর কি। ধরো এখানে আমি কনসেন্ট্রেশন নিচ্ছি, এখানে টাইম নিচ্ছি, আর এখানে হইতেছে, হইলো না, এখানে কে এর মান একের সমান, এবং এটা এক্সট্রিমলি রেয়ার গ্রাফ। এটা হতেছে আমাদের এ, এটা হতেছে বি। স্বতঃস্ফূর্ত ইংলিশ হতেছে স্পন্টিনিয়াস।
নুসরাত অর্ণ বলছে প্যারালালের ব্যাপারটা বুঝি নাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখো নুসরাত অর্ণ, তুমি কি এই যে এই সময় ছিল ভাইয়া শুরুতে একেবারে এই স্লাইডটা যখন দেখাচ্ছিলাম? সাম্যাবস্থার শর্ত কিন্তু হইতেছে, মানে প্যারালালের অবস্থাটা বুঝো নাই, মানে হইতেছে মেইন কনসেপ্টটাই বুঝো নাই, পুরো ব্যাপারটাই বুঝো নাই আমার কাছে মনে হচ্ছে। এই কনসেপ্টে আমি বলতেছিলাম যে হইতেছে সাম্যাবস্থার শর্ত কিন্তু এই যে বিক্রিয়ক উৎপাদ সমান সমান হওয়া না। সাম্যাবস্থার শর্ত হইতেছে বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ হবে না, যে 3 3 3 আছে। সময় পরিবর্তন হচ্ছে বাট বিক্রিয়ক পরিবর্তন হচ্ছে না। সময় পরিবর্তন হচ্ছে বাট উৎপাদ পরিবর্তন হচ্ছে না। ওকে, এখন কথা হইতেছে যে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো যখনই এরা এক্স অক্ষে সমান্তরাল হবে, এই যারা প্রশ্ন করছে কথা বললো ভাই, চুপ করে থেকো না। যখনই দুই লাইন সমান হবে মানে সমান্তরাল হবে, এক্স অক্ষে সমান্তরাল মানে কি, সময় চেঞ্জ হচ্ছে বাট ঘনমাত্রা উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে না। দেখো বি বি এর মতো করে আছে, এ এ এর মতো করে আছে, মানে সময়ের সাথে এর ঘনমাত্রাও চেঞ্জ হচ্ছে না, বি এর ঘনমাত্রাও চেঞ্জ হচ্ছে না। মানে কি, যে এ যে হারে তৈরি হইতেছে এ সে হারে ভাঙতেছে, বি যে হারে তৈরি হইতেছে বি সে হারে ভাঙতেছে। অর্থাৎ কি হবে না, এখানে ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে না, মানে বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাইছে। অর্ণ বুঝতে পারছি? কথা বলো ভাই, কথা বলো, যে প্রশ্ন করছো। আচ্ছা, ওর কোনো খবর নাই। আর আরেকটা বলতেছি যে হইতেছে যে এইখানে স্বতঃস্ফূর্ত কেন বলতেছি, স্বতঃস্ফূর্ত বিক্রিয়াতে কি হয়, বেশি বেশি উৎপাদ তৈরি হয়। একটা বিক্রিয়া যত, আচ্ছা ঠিক আছে বলছো, যেভাবে বুঝতে পারছি, একটা বিক্রিয়া যত বেশি বেশি উৎপাদ তৈরি হয় সেই রিঅ্যাকশন তত বেশি স্বতঃস্ফূর্ত। তো এখানে উৎপাদ বিক্রিয়ক থেকে বেশি, এটাই তো হওয়ার কথা, আমরা তো এটাই চিন্তা করি তাই না? তো উৎপাদ যদি বেশি হয় তাহলে বিক্রিয়াটা কি হবে, স্বতঃস্ফূর্ত হবে। এই গ্রাফে আমি যা দেখাই স্যার, এই গ্রাফটা দেখো, এই গ্রাফটা মানে এখানে এ এবং বি এর ঘনমাত্রা সমান, এই গ্রাফটা আর এই গ্রাফটা দেখতে এক মনে হচ্ছে, কিন্তু আসলে এক না। কেন এক না? এই গ্রাফটা সাম্যাবস্থায় পৌঁছেছে কিন্তু মিলিত হওয়ার জন্য না, মিলিত হওয়া হইতেছে জাস্ট মিলিয়ন কেসের একটা কেস। কিন্তু দেখে একরকম মনে হইলো, জিনিস এক না। আরেকটা জিনিস হইতেছে, এটা কখন হইতো জানো? যদি এমন হইতো যে এই গ্রাফের ক্ষেত্রে এই যে এখানে 5 5 5 5 5, এখানে 5 5 5, মানে যদি যতটুকু বিক্রয় আমি নিছি তার ঠিক অর্ধেক পরিমাণ উৎপাদে পরিণত হয়ে সাম্যাবস্থায় যদি পৌঁছাতো তাহলে গ্রাফটা অমন হইতো, বাট এটা খুবই রেয়ার কেস। এখন এখানে যা লেখা আছে সেটাই আসলে এখানে সংক্ষেপে আমি লিখে দিছি, দেখো বুঝে দিচ্ছি। যদি কে এর মান এক থেকে বড় হয়, দেখো কে এর মান যদি এক থেকে বড় হয় তাইলে হইতেছে সাম্যাবস্থায় পি গ্রেটার দেন আর, পি মানে প্রোডাক্ট, আর মানে রিঅ্যাক্ট্যান্ট। সো কে এর মান এক থেকে বড় হইলে প্রোডাক্ট বেশি। কারণ কি, কে সমান কি, কে সমান হইতেছে উপরে হচ্ছে প্রোডাক্ট আর নিচে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট না সাম্যাবস্থায়। সো যদি কে এর মান এক থেকে বড় হয় তাহলে প্রোডাক্ট বেশি রিঅ্যাক্ট্যান্ট কম। এটা কি বোঝায়, মোর দেন 50% রিঅ্যাক্ট্যান্ট ইজ কনভার্টেড টু প্রোডাক্ট। মানে হইতেছে যে 50% রিঅ্যাক্ট্যান্টের বেশি উৎপাদ পরিণত হয়েছে। সবাই কি প্রথম স্টেটমেন্টটা বুঝতে পারো? দেখো তো বুঝো কিনা। প্রথম স্টেটমেন্টটাই যে এইখানে আমি তোমাকে দেখাইছি ওইটাই শুধু ইংলিশে বাংলায় মানে কথায় লিখে দিছি। লাসাতেলের প্রিন্সিপাল খাটবে কখন, যখন সাম্যাবস্থায় পৌঁছানোর পরে আমি কোনো পরিবর্তন করি। তা আমি তো সাম্যাবস্থায় পৌঁছানোর পরে কোনো কিছু করি নাই। এই প্রথম স্টেটমেন্টটা কি সবাই বুঝতে পারো? একটু চিন্তা করো তো। কে এর মান যদি এক থেকে বড় হয়, এই যে এইখানে এই কেসটা, তখন কি মিন করে, সাম্যাবস্থায় উৎপাদ বেশি, কারণ কে এর তো একটা রেশিও তাই না? অর্থাৎ 50%-এর বেশি বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, এক থেকে ছোট হইলে রিঅ্যাক্ট্যান্ট বেশি। কারণ কে সমান কি, কে সমান হইতেছে এইটা, উপরে হইতেছে প্রোডাক্ট আর নিচে হইতেছে রিঅ্যাক্ট্যান্ট, এটা লেস দেন 50%। আর কে সমান এক হইলে এই যে শেষটা আর কি এক্সট্রিমলি রেয়ার লিখে দিছে। এটা খুবই রেয়ার কেস আসলে। যতটুকু বিক্রিয়ক নিছি তার অর্ধেক পরিমাণ উৎপাদে পরিণত হয়ে সাম্যাবস্থায় পৌঁছাইছে। ক্লিয়ার সবার এটুকু? ওকে ভাইয়া। সো হচ্ছে থার্ড কেসটা আবার নাফিসা, ওকে দেখো নাফিসা থার্ড কেস হইতেছে, কেমনে বুঝাই? তাইলে তো ভাই ইকুয়েশন দুইটা সেম আসলো। কোন ইকুয়েশন দুইটা সেম আসলো?
আচ্ছা দেখি, তোমাদের হচ্ছে প্রশ্ন নেই, আমি তারপরে হচ্ছে বুঝতে পারবা, বাট বাকিটুকু আমরা আগামী ক্লাসে দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ বলো, কার কি সমস্যা? কে এর মান ওয়ান, কে এর মান লেস দেন ওয়ান এর ইকুয়েশন আছে, ঠিক আছে দেখো। কে এর মান ওয়ান আর কে এর মান লেস দেন ওয়ান। কে মানে হইতেছে, আগে এটা মাথায় ঢোকাও, মৌ যে জিজ্ঞেস করছো, কে মানে উৎপাদ বাই বিক্রিয়ক। কে মানে উৎপাদ বাই বিক্রিয়ক কোন অবস্থায়? সাম্য অবস্থায়, তাই না? বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছানোর পরে উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, এই রেশিওটাকে আমরা কি বলি? কে। এখন এইখানে এই গ্রাফটাতে আগে তুমি এটা বলো তো যে ভাই এই প্যারালাল হলে সাম্য অবস্থায় পৌঁছাবে, এটা কি বুঝছো কিনা? যদি এটা না বুঝে তাহলে সামনে আগে লাভ নাই। এটা কি বুঝতে পারছো প্যারালাল হলে সাম্য অবস্থায় পৌঁছাবে? ওকে গুড। এখন প্যারালাল হওয়ার পরে সাম্য অবস্থায় পৌঁছাইছি, তো এটা একটা কেস যে বি উপরে নি এ নিচে, তো বি কি ছিল? বি উৎপাদ ছিল, তাই না? সো বি যদি উৎপাদ হয় কোন, তাহলে সাম্য অবস্থায় কি বেশি? উৎপাদ বেশি না? বিক্রিয়ক কম। সাম্য অবস্থায় উৎপাদ বেশি, বিক্রিয়ক কম। তাহলে এখানে কে এর মান এক থেকে বড় হবে, কারণ কে তো একটা রেশিও। কি রেশিও? কে মানে তো বি বাই এ, উৎপাদ বাই বিক্রিয়ক না? তাহলে এই গ্রাফে কে এর মান এক থেকে বড় হবে, এটা কি বুঝছো? ওকে গুড। তাহলে এখানে কে এর মান এক থেকে বড় হবে। এখন এই কে এর মান এক থেকে বড় মানে কি? বড় মানে উৎপাদ বেশি। উৎপাদ বেশি হয়ে গেছে কার থেকে? বিক্রিয়ক থেকে বেশি হয়ে গেছে। সো আমি তোমারে টাকা দিতেছি, আমার কাছে 100 টাকা ছিল, তোমারে আমি দিতেছি। তো দিতে দিতে এমন হলো তোমার টাকা বেশি হয়ে গেছে, আমার টাকা কম হয়ে গেছে। তাহলে কি মিন করে? আমি 50%-এর বেশি টাকা তোমারে দিয়ে দিছি না? আমার টাকা তোমাকে দিচ্ছি, দিতে 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 তোমার হইতেছে তোমার টাকা বেশি হয়ে গেছে। তাহলে তোমার টাকা বেশি হয়েছে মানে কি? আমি তোমাকে বেশি টাকা দিয়ে ফেলছি 50%-এর। সো কে এর মান এক থেকে বেশি মানে সাম্যাবস্থায় উৎপাদ বেশি। উৎপাদ বেশি মানে কি? 50% বেশি রিঅ্যাক্ট্যান্ট ইজ কনভার্টেড টু প্রোডাক্ট। বিক্রিয়ক আর উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন হবে না, তখন সাম্যাবস্থা আসে। হ্যাঁ। ওরে আল্লাহ, তুমি এতক্ষণ পরে এটা জিজ্ঞেস করছো ভাই! তাহলে আমি এতক্ষণ ধরে কি করছি এটা? বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন হবে না, তখন সাম্যাবস্থায় আসে। তুমি যদি এটা এতক্ষণ পরে বলো, তাহলে তো পুরো ক্লাসই তুমি বুঝো নাই। কারণ পুরো ক্লাসের মেইন ভিত্তি ছিল নুমান, এই কনসেপ্টটাই। তাহলে তুমি তো শুরু থেকে ছিলাই না, শুরুতে তুমি মিস করে ফেলছো। পুরো ক্লাসের মেইন ভিত্তিটাই ছিল যখন বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা অপরিবর্তিত হয় তখনই সাম্যাবস্থায় পৌঁছায়। ঘনমাত্রা আংশিক চাপ ইস্যু না। ঘনমাত্রা ধরলে ঘনমাত্রা, আংশিক চাপ ধরলে আংশিক চাপ। তো আমি ওইটা জেনারেলাইজ টার্ম লিখছি। এবার এখানে খেয়াল করো, ওয়াইফাই অফ হয়ে গেছিল মেবি, তাইলে ভাই তুমি তো অনেক কিছু বুঝো না। আমার তো এখন সন্দেহ হচ্ছে ক্লাসের অনেক কিছু তুমি হয়তো বুঝো নাই, যদি ওই কনসেপ্টটুকু না বুঝো। সেটা হতেছে যদি এরকম হয় দ্বিতীয় গ্রাফটা যে কে এর মান এক থেকে ছোট, এখন এখানে কেন হয়েছে? এখানে দেখো, এটা হইতেছে আমাদের এ, এটা হইতেছে বি। তো সাম্যাবস্থায় কি বেশি? সাম্যাবস্থায় উৎপাদ বিক্রিয়ক বেশি। আমার মাথাও ইয়া হয়ে গেছে, আলাই গেছে। সাম্যাবস্থায় বিক্রিয়ক বেশি, উৎপাদ কম, তাহলে রেশিওটা কি এক থেকে ছোট হবে না? আর এইটা কেন? এইটা হইতেছে, ধরো 1 কোটি কেস, কোনোটায় বড় কোনোটায় ছোট, কোনোটায় এই গ্যাপটা একটু বেশি, কোনোটায় এই গ্যাপটা কম, কোনোটায় এই গ্যাপটা বেশি, কোনোটায় এই গ্যাপটা কম, এরকম কোটিখানি কেস। সেই কোটিখানি কেসের মধ্যে একটা কেস হইতেছে এইটা। আচ্ছা, একজন বলছে 2 নং 3 গ্রাফটা বুঝি না। ওকে, মানে বুঝো না বলতে আমি বুঝাইতেছি যে ধরো একটা গ্রাফ এরকম হইলো যে বিক্রিয়ক নিলা, বিক্রিয়ক একটুখানি উৎপাদে পরিণত হওয়ার পরে আর হইতেছে না, এই যে বিক্রিয়ক একটুখানি উৎপাদে পরিণত হয়েছে। সো বিক্রিয়কের ঘনমানটা চেঞ্জ জাস্ট এতটুকু হয়েছে, এতটুকু। আর তাহলে বিক্রিয়ক যদি একটুখানি কমে, উৎপাদ তো একটুখানি বাড়বে, তাই না? তাহলে বিক্রিয়ক একটুখানি কমে গেছে, উৎপাদ একটুখানি বাড়লো, তো বেড়ে জাস্ট এই যে এরকম এরকম হইলো আর কি। এটা হইতে পারে, এটা একটা বাস্তব গ্রাফ। এখানে তোমার আমার কোনো হাত নাই। ধরো একটা রিয়াকশনকে পরীক্ষা করে তুমি এরকম কিছু ডেটা পাইছো, এটা তো তোমারও কোনো হাত নাই, আমারও কোনো হাত নাই। কারণ বাস্তবে এরকম ঘটনাও ঘটে, বাস্তবে এরকম ঘটনাও ঘটে। তো এই কেসটা দেখাইলে এই কেসটা আমাদের দেখাইতে হবে। এখানে কি ঘটলো? বিক্রিয়ক একটুখানি কমে সাম্যাবস্থায় পৌঁছেছে, উৎপাদ একটুখানি বেড়ে সাম্যাবস্থায় পৌঁছেছে। এটা কি হইতে পারে না নেচারে? হইতেই তো পারে। কেমনে হয় উদাহরণ দিই। পানি যখন ভাঙে তখন কি তৈরি করে? এইচ প্লাস তৈরি করে, ও এইচ মাইনাস তৈরি করে। করে তো, কম হোক করে, একটুখানি করে আর করে না। তাহলে পানির ঘনমাত্রা একটুখানি কমে,
এইচ প্লাস ও এইচ মাইনাসের ঘনমানটা একটুখানি বাড়ে। যদি বেশি করতো তাহলে তো পানি খাওয়ার উপযোগী থাকতো না, তাই না? অর্থাৎ একটুখানি ঘনমানটা কমে সাম্যাবস্থায় পৌঁছেছে। আরে দাঁড়াও ভাই, 3 নং গ্রাফ নিয়ে বলতেছো, একটুখানি বেড়ে সাম্যাবস্থায় পৌঁছেছে, আমি 2 নংই বুঝাতে পারতেছি না? তাইলে এইখানে কেন কে এর মান 1 থেকে ছোট হলো? কে এর মান 1 থেকে ছোট হলো এই কারণে, কারণ কে সমান কি? কে সমান তো হইতেছে বি বাই এ। বেসিক কনসেপ্ট থেকে দূরে সরে যাও না। কে মানে উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদকে এখানে খেয়াল করো, বি হচ্ছে উৎপাদ, এই যে বি হচ্ছে উৎপাদ, সেটা ছোট। এই যে এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা, এই হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, এই যে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। তাহলে উৎপাদ ছোট, উৎপাদ ছোট মানে হইতেছে কে এর মান 1 থেকে ছোট। কে এর মান ছোট মানে কি? আমার কাছে 100 টাকা ছিল, আমি তোমার 2 টাকা দিয়ে টাকাই দিচ্ছি না, তাহলে আমি কি তোমাকে 50%-এর কম টাকা দিলাম না? এই যে প্রশ্ন করছো, নাম কি? নাম হইতেছে রাহেল আক্তার। বুঝতে পারছি ভাই 2 নং। ওকে, এবার দেখো এইটা, এটা হচ্ছে কিরকম কেস? মনে করো না যে হইতেছে যে আচ্ছা ভাই স্বতঃস্ফূর্তটা বুঝলাম না, ওরে আল্লাহ। আমার কাছে 100 টাকা ছিল, আমি তোমারে 70 টাকা দিচ্ছি, আমি তোমাকে স্বতঃস্ফূর্ত দিছি না স্বতঃস্ফূর্ত দেই নাই? সেকেন্ডটাই কে সমান আর বাই পি হওয়ার কথা না? না রে বাবা, কে সমান উৎপাদ বাই বিক্রিয়ক, কে সমান সবসময় উৎপাদ বাই বিক্রিয়ক, ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক না কেন, কে মানেই হইতেছে উৎপাদ বাই বিক্রিয়ক। কে হইতেছে এইখানেও কে মানে হইতেছে উৎপাদ বাই বিক্রিয়ক, মানে হইতেছে কি বলে বি বাই এ। এইখানেও কে মানে হইতেছে বি বাই এ উৎপাদ বাই বিক্রিয়ক। এইখানেও কে মানে উৎপাদ বাই বিক্রিয়ক, এখানেও কে মানে উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদ, পি পি মানে প্রোডাক্ট, আর মানে রিয়েক্ট্যান্ট। প্রোডাক্টের বাংলা হইতেছে উৎপাদ, রিয়েক্ট্যান্টের বাংলা হইতেছে বিক্রিয়ক। তো এইখানে যেহেতু কে এর মান 1 থেকে ছোট, তার মানে কোন একটা ভগ্নাংশের মান 1 থেকে যদি ছোট হয়, কোন একটা ভগ্নাংশের মান 1 থেকে যদি ছোট হয়, তাহলে নিচেরটা বড় না? নিচেরটা বড় মানে কি? রিয়েক্ট্যান্ট বড়। রিয়েক্ট্যান্ট বড় মানে কি? রিয়েক্ট্যান্ট বেশি রয়ে গেছে। রিয়েক্ট্যান্ট বেশি রয়ে গেছে মানে কি? বেশি বেশি কনভার্সন হয় নাই। সো 50%-এর কম কনভার্ট হয়েছে। মো, এবার কি বুঝতে পারছে এটা? আচ্ছা এবার ধরো ও কোনো রেসপন্স করতেছে না। এবার এখানে আসি, স্বতঃস্ফূর্ত অস্বতঃস্ফূর্ত। আচ্ছা, এই মাসুম, আমরা কি চাই একটা বিক্রিয়াতে? বলো তো ভাইয়া, কি চাই আমি? আমি চাইটা কি? একটা বিক্রিয়াতে কি হইলে আমার ভালো লাগে? আমি বিক্রয় কেন করাইতেছি? বিক্রয় থেকে উৎপাদ তৈরি করার জন্য করাইতেছি না? আমার উদ্দেশ্য বিক্রয় থেকে উৎপাদ তৈরি করা। তাহলে যেখানে উৎপাদ বেশি, যেখানে উৎপাদ বেশি বিক্রয় থেকে বেশি, আমি তো এটাই চাই। বিক্রয় থেকে উৎপাদ যেখানে বেশি, আমি তো সেইটাই চাই। তাহলে সেটা কি হবে? স্বতঃস্ফূর্ত হয়ে গেল না? এখানে উৎপাদ নাই, উৎপাদ কম, একটুখানি উৎপাদ তৈরি হইতেছে, একটুখানি উৎপাদ তৈরি হইতেছে, বিক্রয় পড়ে অনেক বেশি পড়ে আছে, এই যে এতখানি বিক্রয় পড়ে আছে সাম্যাবস্থায়, এটা কি স্বতঃস্ফূর্ত হইলো? কের মান 1 থেকে বড় মানে কি? তুমি এটা যে কতগুলো অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায় ভাই, 4-5টা অ্যাঙ্গেল থেকে চিন্তা করা যায়। নাম্বার ওয়ান অ্যাঙ্গেল, ভাই সাম্যাবস্থায় উৎপাদ বেশি, সাম্যাবস্থায় উৎপাদ বেশি বিক্রিয়ক কম, তার মানে কি? আমি যেটা চাই সেটাই তো হইছে, সুতরাং স্বতঃস্ফূর্ত। এখানে উৎপাদ কম, স্বতঃস্ফূর্ত। এভাবেও চিন্তা করা যায়, কের মান 1 থেকে বড় মানে এটা তো কের মান 1 থেকে বড়, 50%-এর বেশি বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়েছে, তাহলে 50%-এর বেশি হয়েছে মানে কি? স্বতঃস্ফূর্ত। এখানে কের মান 1 থেকে ছোট, তাহলে 50%-এর কম হয়েছে, তার মানে স্বতঃস্ফূর্ত না। এই মাসুম, বুঝতে পারছো? যারা প্রশ্ন করবা একটু তাড়াতাড়ি রেসপন্স করবা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? এবার আসি শেষটা। শেষটা হইতেছে দুইজন দুইটা বুলেট গুলি করলো। ধরো দুই দিক থেকে দুইটা বুলেট ছুড়লো বিপরীত দিক থেকে। তো সেই বুলেট দুইটা একসঙ্গে মিশবে না, একসঙ্গে কোলাইড করবে না, সেটা হইতেছে কোটিখানিক কেস। কিন্তু 1 কোটি কেসের মধ্যে একটা কেস কি হইতে পারে না যে দুইটা বুলেট কোলাইড করবে? করতেই তো পারে, তাই না? সো মনে করো না যে তিনটার মধ্যে এটা একটা। এরকম ধরো 200 কোটি কেস ঘটবে, বিক্রিয়া এরকম 200 কোটি কেস ঘটবে, তার মধ্যে একটা কোইন্সিডেন্টালি এরকম হলেও হতে পারে। সেটা কি? বিক্রিয়ক কমতেছে, উৎপাদ বেড়ে যাচ্ছে, এবং তারা সমান্তরাল হইলো, একসাথে সমান্তরাল হইলো। মানে তোমাদেরকে যারা শুরুর অংশটুকু মিস করোনি তারা বুঝতে পারবা, যদি কোনো কারণে এরকম হইতো, যদি হইতো যে এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5, 5 5 হয়ে সাম্যাবস্থায় পৌঁছেছে, তার মানে যে এদের ঘনমাত্রা যা, এদের ঘনমাত্রাও তাই। যদি এরকম কেস ঘটতো, যদি ঘটতো তাহলে ওরকম হইতো, বাট এটা তো খুবই রেয়ার কেস। সো এখানে সমান্তরালও হয়েছে আবার সমানও হয়েছে। এক্সকে সমান্তরাল হয়েছে মানে সাম্যাবস্থায় পৌঁছেছে, সমান হয়েছে মানে বিক্রিয়ক উৎপাদের ঘনমাত্রা সাম্যাবস্থায় সমান আছে। 3 নম্বর, কনসেন্ট্রেশন সেম অ্যান্ড একই রেট, একই হারে রেট বাড়ছে। হ্যাঁ,
কনসেন্ট্রেশনও সেম হয়েছে, ঘনমাত্রা সমান হয়েছে, এবং তখন এক্স্যাক্টলি 50% কনভার্সন হয়, মানে ঠিক 50% বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, যেটা খুবই রেয়ার কেস। এবার কি সবাই বুঝতে পারছি? নর্মালি এত বোঝানো লাগে না, মানে আমি কখনো কোনো ব্যাচে এত বুঝাই নাই এই টপিকটা। এটা আমার কাছে, আমার ধারণা স্টুডেন্টরা খুব সহজেই বুঝে, খুব সহজেই ফিল করে। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাস আসার আগে বই পড়বো না, শুধু খাতাটুকু হইতেছে পড়ে এসো, খাতাটুকু পড়ে আসলেই হবে। ভাইয়া আমার একটা ম্যাথে সমস্যা ছিল, তার আরেকটা তাপমাত্রা। প্রশ্ন পাইছি, নাতাশা ইসলাম ভাই, 3 নংটা বুঝছি, বাট ফার্স্ট এর গ্রাফটা সেম কেন, গ্রাফ চেঞ্জ হওয়ার, 3 নংটা বুঝছি বাট ফার্স্ট এর তার বুঝি নাই, তুমি মুখে বলো, মুখে বলো। নাতাশা ইসলাম। ভাইয়া আপনি ফার্স্টে যে গ্রাফটা দেখাইছিলেন সাম্যাবস্থার হুম ওইটা, আর ওইটা তো আলাদা। আর 3 নংটা আলাদা, ওটা তো আর কি যেগুলা যখন মানে ঘনমাত্রা সেম হবে তখন হুম 3 নংটা যে এরকম হয়। তাহলে দুইটা গ্রাফের চিত্র একই কেন? ওটা আলাদা হওয়ার কথা না? আচ্ছা, প্রথমত হতেছে যে তুমি কনসেন্ট্রেশন ভার্সেস টাইম নিলে তো হাজার রকমের গ্রাফ হয়, হাজার রকমের গ্রাফের কেস হইতেছে এখানে একটা। আর এইখানে হতেছে রেট ভার্সেস টাইম নিছিলা। সো রেট ভার্সেস টাইমের ক্ষেত্রে ইস্যুটা হইতেছে গ্রাফ তো দেখতে সেম মনে হইতেছে, দেখতে সেম মনে হলে তো জিনিস সেম হবে না। এইখানে ওরা শর্ত ছিল, সাম্যাবস্থা হওয়ার শর্ত হইতেছে যে এখানে অবশ্যই একটা বিক্রিয়া এরা একসাথে এরকম মিলবেই, কোনো না কোনো দিন একসাথে মিলবে, একটা বিক্রিয়া মিলবেই, কারণ কোনো বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাবে। কিন্তু এইখানকার গ্রাফটা তো ভাই একসঙ্গে মিলবেই না। বললাম না, 200 কোটি কেসের মধ্যে এটা একটা কেস, বাকি সবসময় হয় এটা হয়, না হয় এটা হয়। সো এই কেসটার সাথে ওই কেসটা, যদিও দেখে মনে হইতেছে রিয়াকশনটা, গ্রাফটা দেখতে সেম, বাট শর্ত সেম না। তুমি এখানে কনসেন্ট্রেশন নিছিলা, আবার সাম্যাবস্থায় পৌঁছানোর শর্ত তো সেম না, ওইখানে সাম্যাবস্থায় পৌঁছাইছিল জাস্ট মিলিত হওয়ার জন্য, এই যে 2 লাইন মিলিত হওয়ার জন্য, এবং এখানে 2 লাইন মিলিত হবেই। তুমি যদি রেট ভার্সেস টাইম নাও, গ্রাফটা 2 লাইন মিলিত হবেই। আর এইখানে কেন হইতেছে গ্রাফটা হয়েছে, সাম্যাবস্থায় পৌঁছাইছে সমান্তরাল হওয়ার জন্য। সো গ্রাফ দেখতে সেম বাট জিনিস সেম না। এবং আবার বলতেছি, এই কেসটাকে স্ট্যান্ডার্ড কেস ধইরই না আর কি, এই কেসটা খুবই রেয়ার কেস। এখন বুঝছি ভাইয়া। ওকে, বলো কার কি প্রবলেম আছে। এই আমার ম্যাথে সমস্যা ছিল তাপমাত্রা থেকে। বলো, কি তাপমাত্রার কি সমস্যা। কোশ্চেনটা হচ্ছে, গ্যাসীয় অবস্থায় HI এর বিয়োজন হার ধ্রুবক 283 ডিগ্রি সেলসিয়াস ও ও, সরি লাইন কেটে গেছিল, 283 ডিগ্রি 283 ডিগ্রি সেলসিয়াস এবং 508 ডিগ্রি সেলসিয়াস এ যথাক্রমে K1 = 3.52 × 10⁻⁷ এবং K2 = 3.95 × 10⁻²। আচ্ছা, তো এখানে ক নাম্বার প্রশ্ন বলছে যে প্রদত্ত তাপমাত্রা দ্বয়ের বেলায় বিক্রিয়ার হার ধ্রুবকের মান থেকে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বের করো। আমি হুম, ম্যাথটা ভাইয়া বুঝছি যে কিভাবে করতে হবে, কিন্তু হিসাবটা কিভাবে করবো সেটা মানে করতে পারতেছি না, ম্যাথটা বুঝছি। তাহলে তুমি গ্রুপে একটু দিয়ে দাও হতো, কেউ না কেউ এটা তোমাকে করে দিবে, এটা খুব সহজ জিনিস, মানে দুইটা তাপমাত্রা দেওয়া আছে, দুইটা হার ধ্রুবক দেওয়া আছে, তোমাকে ইয়ে বের করতে হবে, তাই না? আচ্ছা ঠিক। ভাইয়া হুম। ভাইয়া আমাদের এই ব্যাচে অনেকে, আমরা তো আমরা ক্লাস রেগুলার করি, এরপরে অনেকে দেখি যে এই অনসারটা করলে কেমন হয়, বা সেকেন্ড পেপারে এই অধ্যায়টা ভাইয়া কি করলাম, এই করলাম সেই করলাম, অনেক রকম কোশ্চিন করে। তো এখন আমার কোশ্চিন হচ্ছে, আমি যদি কোনো পাবলিক ভার্সিটিতে চান্স নিতে চাই, তাহলে আপনার সাথে এগুলো কি পারফেক্ট হবে? হ্যাঁ মানে হ্যাঁ, আমি মোর দ্যান এনাফ, ওদের হচ্ছে কলেজে ওই চ্যাপ্টারটা ধরে পড়াচ্ছে, এই জন্য ওইটা নিয়ে চিন্তা করছে, এটা তো প্যারা ভাইয়া নেই। আমার একটা কোশ্চেন ছিল হুম ম্যাথের। আচ্ছা, তাপমাত্রা থেকে যদি সক্রিয় শক্তির মান মানে 55 কিলোজুল হলে প্রমাণ করো যে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে হার দ্বিগুণ হয়। তো হুম। এখানে বলছিলাম যে ln K2/K1 ইকুয়ালস EA/R 1/T1 - T2। তো এখানে বলছিলেন যে যদি K2/K1 লিখে তাহলে -EA/R হবে না, তো মানে কিভাবে হয় না এটা বুঝি না আর কি। ও, এটা হচ্ছে লগারিদমের সূত্র, সেটা হতেছে এরকম, যদি হয় ধরো
ln k1 বাই হইতেছে k2 সমান ধরো -2 ধরো, হ্যাঁ এটাতে কি লেখা যায়? ln k1 মাইনাস ln k2 সমান কি দাঁড়ায়? -2 না? জি মাইনাস ওয়ান দিয়ে গুণ হ্যাঁ করে তাহলে কি দাঁড়ায়? ln k2 মাইনাস ln k1, ওই পাশে কি থাকে? 2 থাকে না? এটার আগে নিয়ে আসছে। হ্যাঁ বুঝছি। তাহলে এটার আবার কি লেখা যায়? ln k2 বাই k1 না? হ্যাঁ তাহলে দেখছো উল্টাইছো, এই মাইনাসটা নাই। জি বুঝছি। আচ্ছা ভাই, ওই যে সেকেন্ড পেপারের কোর্সের কথা, হ্যাঁ আমি তো কয়েকদিন আগে ফার্স্ট পেপারের কোর্সটা কিনছিলাম, তো দেখছিলাম যে বলছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ওইটা 5,000 টাকা। তাহলে কি আমি 2,500 টাকা দিয়ে কিনবো নাকি 2,000 টাকা দিয়ে কিনবো সেকেন্ড পেপার কোর্সটা? এই টাকা পয়সা না আমি ডিল করি না, তুমি হোয়াটসঅ্যাপে নক দিও, ওরা তোমাকে যেটা বলে। টাকা পয়সা নিয়ে আমি আসলে ডিলই করি না। হোয়াটসঅ্যাপে নক দিও, আচ্ছা দেখবা আমি যে ওরা কি তোমাকে হেল্প করবে। ফুয়াদ ভাইকে নক দিব নাকি হোয়াটসঅ্যাপে কোন নক নাম্বার? দিও এই ডিরেক্ট নাম্বারটাতে। আচ্ছা ওকে ঠিক আছে, আর প্রশ্ন নিচ্ছি না, আমার ক্লাস আছে 10টা থেকে আবার। আল্লাহ হাফেজ সবাইকে।